হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কোচ কামরুল হাসান, ফাউন্ডার সিকেইচ নেটওয়ার্ক। আপনারা সবাই জানেন আমরা কাজ করি, আমাদের মিশন, আমাদের অবজেক্টিভ হলো এডুকেট, এম্পাওয়ার অ্যান্ড এনলাইটেন দ্য ইউথস অফ বাংলাদেশ। আমি বিগত 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, কর্পোরেট থেকে ছেড়ে দিয়ে। আমাদের একটাই অবজেক্টিভ যে আসলে আমাদের ওখান থেকে যে রিকোয়ারমেন্ট এবং যে এক্সপেকটেশন আমি যেটা দেখেছি আসলে আমরা সেটা কখনোই ম্যাচ করতে পারি না। সো আমার যেটা ধারণা ছিল আসলে ইফ আই কুড ডু সামথিং ইনটু দিস ডোমেন, এই যে এক্সপেকটেশন এবং যে প্রোডাকশন যে গ্যাপটা, তো সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। এক্স্যাক্টলি আমাদের এই যে গ্যাপটুকুকে কিভাবে আমরা ফুলফিল করতে পারি। বর্তমানে আমরা যেটা বলি যে 21st সেঞ্চুরি স্কিল, অথবা আমরা যেটা বলি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা যেটাই বলি না কেন, আমাদের ইন্ডাস্ট্রি কি চাই আর আমাদের একাডেমিয়া অর্থাৎ আমাদের ইউনিভার্সিটিগুলা কি প্রোডাকশন, অর্থাৎ আমাদের কারিকুলাম টেক্সট বুকে আমরা যেগুলো পড়ি সেগুলোর ভিতরে আমরা কিভাবে সমন্বয় সাধন করতে পারি, অথবা এই গ্যাপটাকে আমরা কিভাবে ফুলফিল করতে পারি, এটা নিয়েই আমরা আমাদের কাজ। তো এই প্রোগ্রামের একটা ধারাবাহিকতা যে আমরা চেষ্টা করি একাডেমিয়া এবং প্রফেশনাল থেকে আমরা সিনিয়রদেরকে নিয়ে আসার জন্য, এবং তাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই ওনাদের ভাবনা কি এবং আগামী দিনে ওনারা কিভাবে চিন্তা করছেন। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এমন দুজনকে এনেছি, এবং আমাদের আজকের টপিক, ওয়াই ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ইজ ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডিং প্রফেশনস ইন দি 21st সেঞ্চুরি। আপনারা সবাই জানেন এবং দেখতেই পাচ্ছেন আজকে যে আসলে কোভিড-19 যুগে আমাদের সবকিছুকেই কিন্তু এভরিথিং ইজ অন ডিজিটালি। উই আর ডুইং ইট ডিজিটালি, রাইট? আমরা সেল করছি ডিজিটালি, আমরা সার্ভিস দিচ্ছি ডিজিটালি, আমাদের ডেলিভারি হচ্ছে ডিজিটালি, এবং আমাদের এভরিথিং উই আর কমিউনিকেটিং, আমাদের অফিস, আমাদের ক্লাস, এখন সবই কিন্তু ডিজিটালি হচ্ছে। সো বর্তমানে এই প্রফেশনটা আমার যেটা মনে হচ্ছে যে ওয়ান অফ দি মোস্ট hot profession, because everything should be marketed, before selling. Everything should be a brand, before we create expectation and we are going to serve. তো এই বিষয়ে কথা বলবার জন্য আজকে যাদেরকে আমরা ইনভাইটেশন দিয়েছি আমাদের পক্ষ থেকে, গালিব বিন মোহাম্মদ, হি ইজ হেড অফ মার্কেটিং আরলা ফুডস বাংলাদেশ। আমি স্বাগতম জানাচ্ছি গালিব বিন মোহাম্মদ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম কামরুল ভাই, ভালো আছেন আপনি? খুব ভালো আছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসবার জন্য। আর একই সাথে আমি স্বাগতম জানাচ্ছি ডক্টর নাজমুল হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন আছেন? আপনার সাউন্ডটা মিউট হয়ে আছে। Good evening, everyone. I'm Dr. Nazmul Hossain, working as an associate professor of marketing at Dhaka University. And thank you, Kamrul Bhai, for inviting me to share my experience so far and my expectation towards the industry and my students as well. Thank you. থ্যাংক ইউ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আসলে কাজ করি ফর দি স্কিল নিয়ে কাজ করি, মেজরিটি আমাদের ফোকাস সফট স্কিল নিয়ে। আমরা এই বিগত 3-3.5 মাসে আপনারা জন্য খুশি হবেন, আমাদের মোটামুটি 7,200 স্টুডেন্ট আমাদের সাথে অনলাইনে যোগ দিয়েছে, যারা আমাদের কাছ থেকে অনলাইনে সফট স্কিল শিখছে। আর সেগুলা কি? সেগুলো হলো বেসিক কমিউনিকেশন, এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, ডিজিটাল লিটারেসি, প্রবলেম সলভিং স্কিলস, কাস্টমার সেন্ট্রিসিটি, বিহেভিয়ার, এই ধরনের জিনিসগুলো আমরা পেয়েছি ফ্রম ওয়াদানি ফাউন্ডেশন। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা যখন এটাকে লঞ্চ করেছি বিগত 3 মাসে 150টা ইউনিভার্সিটি এবং ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং অলরেডি 20,000 স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করেছে। কিন্তু আমরা এখনো আসলে সবাইকে সার্ভ করতে পারছি না, কারণ আমাদেরকে ব্যাচ তৈরি করতে হয়, সেখানে ক্লাসে ওরিয়েন্টেশন দিতে হয়, 2 ঘন্টা সময় লাগে প্রতিটা ব্যাচে ওরিয়েন্টেশন সেশন করতে। সো আমরা মোটামুটি সোফার 250 ব্যাচ তৈরি করতে পেরেছি এই দীর্ঘ 3 মাসে করোনার সময়। তো সেখান থেকে আমাদের আসলে ইন্সপিরেশন, আপনাদের কাছে সাথে কথা বলতে চাই। এই যে ছেলে মেয়েদের আগ্রহ, এবং আমরা যেটা দেখছি তারা কিন্তু চাচ্ছে, তারা কিন্তু এখন অ্যাওয়্যার, এটা আমার এখন প্র্যাকটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং যে ছেলেমেয়েরা এখন চাই, জানতে চাই, বুঝতে চাই কোথায় কি হচ্ছে, জগতে কোথায় কি হচ্ছে। তো সেখানে আমরা আজকে আলোচনা করব, যেটা আমি শুরুতেই বলছিলাম যে মার্কেটিং এই প্রফেশনটা এখন একদম ফোরফ্রন্টে চলে এসছে। সবাই এখন ব্র্যান্ড হতে চায়, সবাই ব্র্যান্ডিং করতে চায়, সবাই নিজেদেরকে ফোরফ্রন্টে দেখতে চায়, পছন্দ করে। সো সেখানে আমরা কিভাবে যুগের চাহিদার সাথে তাল মিলে চলতে পারি ইন টার্মস অফ ইউনিভার্সিটি এডুকেশন অ্যান্ড ইন টার্মস অফ আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি। তো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। সো
প্রথমে শুরু করতে চাই আমি ডক্টর নাজমুল হোসেন আপনার কাছ থেকেই, যেহেতু আপনি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন এবং ইউনিভার্সিটি অফ ঢাকা, যেখানে আমাদের সবারই একটা চোখ আছে। তো আপনার কাছে যদি আমি জানতে চাই যে আমাদের এই যে বিজনেস গ্রাজুয়েট যারা এখান থেকে বের হয়ে আসছে, আর আপনি নিজেও কমপ্লিটলি অ্যাওয়্যার, আপনি নিজেও প্রোগ্রাম করছেন, আপনি বাইরে পড়াশোনা করে এসেছেন, জাপান থেকে পিএইচডি করে এসেছেন, এবং আমাদের এখনকার মার্কেটে যে ডিমান্ড ভার্সেস আমাদের যে মার্কেটে যে স্কোপ অ্যান্ড অপরচুনিটিস, সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন যে ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েট যারা বের হয়ে আসছে, আর দে কমপ্লিটলি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড? Since the question is, are they completely industry oriented? So এইখানে আপনি এই completely ওয়ার্ডটা যোগ করে একটু বিপদে ফেলে দিলেন। আমি যদি এক কথায় সহজ উত্তর দিই, যে আমি যদি আমাদের বিজনেস গ্রাজুয়েটদের কথাই বলি, বিকজ আমি বিজনেস গ্রাজুয়েটদের কথাই বলতে পারবো মোর কনফিডেন্টলি রাদার দেন সায়েন্স অ্যান্ড আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েটস। সো we are trying our level best to make them industry oriented, but still the fact is that our graduates, not only from Dhaka University but also any university in Bangladesh, they are not completely industry oriented or completely industry focused. এর কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা আসলে আমাদের যে টেক্সট বইগুলো, আমাদের যেভাবে কোর্স কারিকুলাম ডিজাইন করা হয়, যে টেক্সট বইগুলো এখানে ফলো করা হয়, মোস্টলি ইউএস পার্সপেক্টিভ অর ইউকে পার্সপেক্টিভের রাইটার এবং ওই পার্সপেক্টিভের বইগুলোই আমাদের এখানে পড়ানো হয়, মার্কেটিং, ব্র্যান্ডিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, হোয়াট এভার। সো এইটার সাথে আসলে আমাদের কনটেক্সটটা কোনো কোনো ক্ষেত্রে ম্যাচ করে না, বা অনেকাংশে ম্যাচ করে না। সো আমরা যেই ধরনের থিওরিগুলো ক্লাসে অনেক সময় পড়িয়ে দিচ্ছি বা পড়ছি, যখন প্র্যাকটিক্যালি এই ইন্ডাস্ট্রিতে তারা এন্ট্রি করে, তখন ওই থিওরির সাথে তারা প্র্যাকটিসটাকে অনেক ক্ষেত্রে মেলাতে পারে না। সো এটা একটা প্রবলেম হয়ে যায়। প্লাস যখন আমাদের ছাত্ররা, মানে আমাদের গ্রাজুয়েটরা গ্রাজুয়েশন শেষে যখন চাকরির বাজারে ইভেন এন্ট্রি করতে যায়, তখনই এমপ্লয়ার এন্ডে যারা থাকে, গালিব ভাই আরো ভালো বলতে পারবেন, তাদের থাকে এক ধরনের এক্সপেকটেশন, আর আমাদের স্টুডেন্ট থাকে হয়তো আরেক ধরনের প্রিপারেশন। সো এই এক্সপেকটেশন এবং রিয়েলিটির মাঝখানেও কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ দেখা যায়। সো আমাদের কিছু ছাত্রছাত্রী তারা নিজেদের উদ্যোগে এই মানে আপডেট খবরাখবরগুলো রাখছে, নিজেদেরকে সেই অনুযায়ী আপডেট করছে। কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের যে সিলেবাস থাকে, কোর্স কারিকুলাম থাকে, এক্সাম সিস্টেম থাকে, সেটার বাইরে কিন্তু অনেকাংশেই আমরা যেতে পারি না। আমরা ওইটার ভিতরে থেকেই পারফর্ম করতে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমি আপনার উত্তরটা যদি আবারও এক কথায় বলি, আমরা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বাট নট কমপ্লিটলি। সেখানে আরো কিছু গ্যাপ আছে, হয়তো পরবর্তীতে আমি সেটা আলোচনা করব, যে কেন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হতে গেলে মানে গ্যাপ গুলো কোথায়, সেটা আমি একটু বলেছি, পরবর্তীতে আরেকটু হয়তো বলবো অন্য কোনো প্রসঙ্গে। ডেফিনেটলি আমরা আজকে আসলে কথা বলতে চাই, জানতে চাই, এবং আমরা একটা সলিউশন খুঁজতে চাই, আসলে হাউ উই ক্যান অ্যাড্রেস দি সলিউশন, অ্যাড্রেস দি ইস্যুস। আমরা কাউকে ব্লেম করতে চাই না, কারণ আমাদের উদ্দেশ্য হলো আসলে হাউ উই ক্যান ইমপ্রুভ ফ্রম হোয়ার উই আর ইন দ্য কামিং ডেজ। আমি কথা বলতে চাই মির্জা গালিব বিন মোহাম্মদ আপনার সাথে, যে আপনি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন আছেন, অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি কাজ করেছেন, বর্তমানে একটা নিশ কোম্পানিতে কাজ করছেন। আমার মনে হয় আপনি দীর্ঘ 15 বছর ধরে কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে, ইফ আই এম নট মিস্টেকিং। নেসলে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাণ, এসিআই, এবং সর্বশেষ এখন আপনি আরলা ফুডে আছেন, কারেক্ট? লাস্ট 15+ ইয়ার্স। সো আপনার এই অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন যে আপনি যখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসলেন, আপনি যখন কাজ শুরু করলেন নেসলের মতো কোম্পানি থেকে, এবং আজকে আপনি একটা মাল্টিন্যাশনাল বৃহৎ কোম্পানির হেড অফ মার্কেটিং। সো আপনার অভিজ্ঞতা কি বলে, আপনার একাডেমি পড়াশোনা এবং আপনার এই যে পজিশনাল যে ইমপ্রুভমেন্ট এবং যে পজিশনাল যে রিকোয়ারমেন্ট, ইন্ডাস্ট্রি যে রিকোয়ারমেন্ট, এটা আপনি কিভাবে ধীরে ধীরে আপনি ম্যাচটা করলেন? আপনি যেখান থেকে এসেছেন সেখানে কি শিখলেন এবং কিভাবে আপনি এই পথটা চললেন? আমি প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করি। অবশ্যই আমি যখন গ্রাজুয়েশনটা আসলাম, মাই ইউনিভার্সিটি ওয়াজ নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং মোটামুটি বাংলাদেশের মান বিচারে যেগুলো, যে সিজিপিএ কে খুব হাই সিজিপিএ ধরা হয়, সেরকম একটা সিজিপিএ নিয়েই কিন্তু আমি আসলাম, এবং প্রচন্ড কম্পিটিশন করে আমি নতুন কোম্পানিতে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। বাট দুটো ব্যাপারে বলবো। একটা হচ্ছে যে ফার্স্ট আমি যখন শুরু করলাম, ফার্স্ট যেটা আমাকে শক দিয়েছিল সেটা হচ্ছে দ্য রিয়েলিটি গ্যাপ। যখন আমাদেরকে পড়ানো হয়েছে
আমরা যখন বিজনেস গ্রাজুয়েট হিসেবে পড়াশোনা করেছি, তখন আমাকে যে কাজের যে ধারণা দেওয়া হয়েছে, এবং যখন আমি একটা কোম্পানিতে ফ্রেশার হিসেবে শুরু করলাম, আমি যে কাজ করা শুরু করলাম, এটার ভিতরে একটা আকাশ পাতালের ডিফারেন্স। তো দ্যাট ইজ এবং মানে এই ডিফারেন্সটা এতই বেশি যে এটা কিন্তু যে কোনো ফ্রেশারকে একটা শক দেবে, সিরিয়াস রকম একটা শক দেবে। নাও দ্য প্রবলেম হচ্ছে যে এটা কি খুব আনইউজুয়াল কিছু না, এটা কিন্তু আনইউজুয়াল কিছু না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই শখের জন্য কিন্তু রেডি করার দায়িত্বটা ছিল আমার এডুকেশন ইনস্টিটিউট থেকে, থ্রু বা আমার এডুকেশনের মাধ্যমে আই শুড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট শখ, যে দিস ইজ হাউ আই এম রিডিং অল দ্য বিগ থিওরিজ এন্ড এভরিথিং, বাট দিস ইজ হাউ আই শুড স্টার্ট মাই ক্যারিয়ার এন্ড ওয়ার্কিং। নাও দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিয়েলিটি শক আমি বলবো, ফার্স্ট অ্যাঙ্গেল। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা নাজমুল স্যার খুব সুন্দর করে বলছেন, যে যেটা পড়ানো হয়েছে আর যেটা করছি, হ্যাঁ, এইটার ভিতরে যেটাকে বলে যে নলেজ গ্যাপ, নলেজের যে বিশাল ডিফারেন্স। আমি দেখলাম যে হ্যাঁ, আমি যে সিজিপিএ নিয়ে এসেছি, সেই সিজিপিএ আসলে ওই সার্টিফিকেট লেখা পর্যন্ত ঠিক আছে, তারপরে আর কাজ হচ্ছে না। হ্যাঁ, এ লট অফ থিংস, ইয়েস দেয়ার আর থিওরিজ এন্ড দেয়ার আর আদার থিংস যেটা মাথায় আছে, এখনো কাজে লাগে, কিন্তু প্রতিদিনকার কাজে যে জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলোর ওরিয়েন্টেশন আমাদের অ্যাটলিস্ট আমি যেরকম পড়াশোনা করে বের হলাম, খুবই 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 কম ছিল। তো এইটা যে কোনো ফ্রেশারের জন্য অবশ্যই একটা খুব একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি করে, যে ভাই পড়ে আসলাম কি, 4-5 বছর কম খাটনি করিনি, এত অ্যাসাইনমেন্ট করলাম, এত প্রজেক্ট করলাম, প্রেজেন্টেশন দিলাম, কি শিখলাম, এখন কি করছি। তো এইটা কিন্তু একটা বড় রকমের ঝামেলা তৈরি করে, মানে সরি 2 নম্বর। তারপরে অবভিয়াসলি ওভারকাম করার উপায় কি, সেটা হচ্ছে যে যত দ্রুত বোঝা যায়, যে যত দ্রুত বুঝতে পারে যে আসলে যা শিখে এসেছি এটা তেমন কিছুই না, শেখার কেবল শুরু হলো। তো আমাকে অবভিয়াসলি আমাকে সেলফ ডেভেলপমেন্টে, লার্নিং এর ভিতরে প্রচুর সময়, নিজের সময়, নিজের এফোর্ট করতে হবে, ইনভেস্ট করতে হবে। তত দ্রুত সে এই গ্যাপটাকে হয়তো ফিল করতে পারে। আর ধরেন তাদের এই এফোর্ট বা এই এনার্জিটা থাকে না, বা এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না, তাদের জন্য কিন্তু জিনিসটা যত দিন যায় তত আরো গ্যাপ বাড়ে, আমি বলবো। স্পেশালি আমি আমার প্রফেশনাল ক্ষেত্রে বলি, মার্কেটিং এমন একটা জায়গা যেটা কি এভার ইভলভিং, বিকজ মার্কেটিং এর কাজকর্ম হয় হচ্ছে, আমরা দেখি শেষে যে হয়তো একটা প্যাকেজিং, শেষে যে একটা কমিউনিকেশন, শেষে যে একটা প্রোডাক্ট লঞ্চ, বাট দ্যাটস অনলি 25% অফ দ্য এন্টায়ার ওয়ার্ক। বাকি 70% কাজ এই মাথার ভিতরে হয়, সাইকোলজি সারফেস লেভেলে হয়, সাইকোলজির ভিতরে হয়। তো সেটা, এবং মানুষের সাইকোলজি কিন্তু ইম্প্যাক্টেড হয় এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং টুডে, এটাকে নিয়ে এখন যেভাবে হচ্ছে, এখন আমার পাশে যা হচ্ছে সেটা আমাকে ইম্প্যাক্ট করছে আমার ডিসিশন মেকিং এর থট প্রসেসে। তার মানে কি, আমাকে প্রতিদিন নতুন সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে হবে, এবং খাপ খাইয়ে নিয়ে আমাকে নতুন নতুন পথ বের করে নিয়ে আসতে হবে, রাইট? তো এই ক্ষেত্রে যদি আমার ওই প্রতিদিন আপডেট হওয়ার অভ্যাসটা না থাকে, বা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে এই গ্যাপ বড় হওয়ার ছাড়া আর কোনো উপায় নেই, আমি যেটা বলি। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি ছোট্ট করে শেয়ার করি, তো দ্যাট ওয়াজ মাই 2 বিগ shock when I started my career as a fresher 16 years ago. Correct. এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। গালিব ভাই যেটা বললেন যে ইট ওয়াজ এ কাইন্ড অফ শক, কারো ক্ষেত্রে সেটা বড় শক হয়, কারো ক্ষেত্রে মাঝারি বা ছোট শক হয়, বাট মোর অর লেস একটু শক হয় যখন আমরা পড়ালেখা শেষ করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করি। আচ্ছা, এই শক হওয়ার পেছনে কিছু কারণ আছে। আসলে আমরা যদি চাই যে আমরা এই শকের ইন্টেন্সিটিটা কমাবো, তাহলে আমাদের কিন্তু আগে কারণগুলো খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ আমরা যদি রুট কজ গুলো ফাইন্ড আউট করতে না পারি, আমরা কোনো ট্রিটমেন্টে যেতে পারবো না। সো কজ গুলো কিরকম, আমি একটু আমার এন্ড থেকে বলি, আমি যেহেতু একাডেমিতে আছি। তো সেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটিতে আসলে কয় বছর পড়ি? 4 আর 1 5, তাই না? আমরা 5 বছর পড়ি ইউনিভার্সিটিতে, বিবিএ এমবিএ, আমি বিজনেস গ্রাজুয়েটদের কথাই বলি, 5 বছর পড়ি এটা। তো 5 বছর পরে যখন আমরা বের হই, তখন আমাদের এভারেজ বয়স থাকে 25-26 এরকম, 25-26 বছর বয়স থাকে, 25 বছর অন এভারেজ বয়স থাকে। এরপরে আপনি কর্মক্ষেত্রে প্রবেশ করলেন, এরপরে আপনি আপনার এভারেজ আয়ু হচ্ছে 75 বছর অ্যারাউন্ড। তার মানে আরো 50 বছর আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে সার্ভ করতে হবে, সার্ভাইভ করতে হবে, এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে। আমাদের কেন জানি অবচেতন মনে একটা এক্সপেকটেশন থেকেই যায় যে ইউনিভার্সিটিতে আমরা 5 বছরে যা শিখবো তা দিয়ে জীবনের বাকি 50 বছর আমি কাজ করে
চলবো, এই 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 শিক্ষাকে পুঁজি করে আমি 50 বছর চলবো, which is completely impossible, absurd। কারণ এই যে গালিব ভাই যেটা বললেন, মার্কেটিং বা বিজনেস which is having ever changing phenomena। গত 5 বছর আগেও কিন্তু আমরা চিন্তা করিনি যে মার্কেটিং এ ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং, অ্যানালিটিক্স এগুলোর এই পরিমাণ প্রভাব 5 বছর পরে পড়তে যাচ্ছে। আমাদের ইমোশনাল ক্যাম্পেইন এর ধরন বদলেছে, আমাদের চ্যানেলগুলো বদলেছে, আমাদের মেসেজ দেওয়ার ধরনগুলো বদলেছে, তাই না? আমাদের অবজেক্টিভ কিপিং দ্য সেম, আমাদের ওয়ে গুলো, স্ট্র্যাটেজি গুলো কিন্তু বদল হয়ে গিয়েছে। তাহলে 5 বছর আগে যেগুলো আমরা পড়েছি বা পড়িয়েছি, সেই 5 বছর আগের সাথে কিন্তু এখনকার 5 বছর পরের, মানে 15 আর 20, 2020 এর মিল নেই। তাহলে কিভাবে আমরা আশা করি 2020 থেকে 25 এই 5 বছরে আমি যে ছেলে মেয়েগুলোকে ফার্স্ট ইয়ার থেকে এমবিএ পর্যন্ত পড়িয়ে দিব, সে 2025 থেকে 2075 সাল পর্যন্ত ওই পড়ালেখা বা ওই জ্ঞানকে পুঁজি করে সে সার্ভাইভ করবে এবং সে তারপর আর কিছুই শিখবে না। সো আমি অবশ্যই আপনার সাথে একমত যে শেখার ইনফ্যাক্ট কোনো শেষ নেই। যদি আপনি বিজনেসে থাকেন, কর্পোরেট ওয়ার্ল্ডে থাকেন, ইউ হ্যাভ টু হ্যাভ আ মাইন্ডসেট that will support you to gather continuous knowledge, otherwise you will not be able to survive। আমি এখানে যদি একটু অ্যাড করতে চাই ডক্টর নাজমুল হোসেন, যে উইথ ডিউ রেসপেক্ট, যেটা অ্যাবসলিউটলি এগ্রিড, কারণ আমাদেরকে এখন প্রতিদিন শিখতে হবে। এই কোভিড এর আগে একরকম কিন্তু ট্রেন্ড ছিল মার্কেটিং এন্ড বাইং বিহেভিয়ার, বাইং প্যাটার্ন। এখন আমরা সবই কিন্তু আমরা ওভার দ্য ইন্টারনেট আমরা বাই করছি এবং আমরা প্যাকেজিং এখন দেখতেও পাচ্ছি না, রাইট? বাট আমাদের পারসেপশন কিন্তু ব্র্যান্ড তৈরি করে দিচ্ছে, এন্ড দেন উই আর টেকিং এ ডিসিশন, এন্ড দেন উই আর গেটিং দ্য ডেলিভার্ড। সো কিন্তু আমরা যদি আগে ফিরে যাই, ইউনিভার্সিটি থেকে আমরা কি করতে পারি না মোর অফ ইন্ডাস্ট্রি ফোকাসড, যে মোর অফ রিসার্চ বেস, মোর অফ কেস, ফেইলিয়ার কেস, সাকসেস কেস, সব কম্বিনেশন। কেন অর্গানাইজেশনস গুলো আমাদের দেশ থেকে, আমার আপনার প্রতি একটা কোয়েশ্চেন, যে আমাদের দেশে এত হিউম্যান রিসোর্সেস, উই হ্যাভ লট অফ এক্সপার্টিজ, উই হ্যাভ লট অফ ট্যালেন্টস, আমাদের দেশীয় কোম্পানি কেন আপনার মতে বাইরে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আবির্ভাব হতে পারছে না? আমাদের এত বিশাল জনগোষ্ঠীর দেশ, আপনার ধারণা মতে কেন? দ্যাটস এ গুড কোশ্চেন। আমাদের কোম্পানিগুলো বাইরে কেন গ্লোবাল কোম্পানি হিসেবে এমার্জ করতে পারছে না, সেটা তো অনেক পরের কথা। আমি তার আগের প্রশ্নতে, আমার আগে একটা প্রশ্ন আছে যে আমাদের যে কোম্পানিগুলো, সেগুলো তো দেশের বাজারেই মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারতেছে না। আগে তো আমাকে লোকাল মার্কেটে সার্ভাইভ করতে হবে, লোকাল মার্কেটে একটা স্ট্রং ফুটহোল্ড অ্যাচিভ করতে হবে, দেন আই ক্যান বি এ গ্লোবাল ওয়ান। আমি একটু উদাহরণ দিয়ে বলি। এটা আমরা একাডেমিয়াতে যতদিন পর্যন্ত ব্যাপারগুলোকে অ্যাড্রেস না করব, যতদিন পর্যন্ত আমরা সেই আমেরিকান বা ইউকের মুখস্থ কেস পড়বো এবং পড়াবো আমাদের ক্লাসরুমে, যে আপনি বললেন যে আমাদের অসংখ্য টার্ম পেপার অ্যাসাইনমেন্ট কেস দেওয়া হয়, ওই টার্ম পেপার অ্যাসাইনমেন্ট কেসগুলো এমন কিছু কিছু কোম্পানির উপর দেওয়া হয়েছিল গালিব ভাই, আপনি যখন স্টুডেন্ট ছিলেন হয়তো ওই কোম্পানিরও নামটা জানতেন না, ওই কোম্পানির কি প্রডিউস করে, তাদের সার্ভিস কি, প্রোডাক্ট কি, তাদের কাস্টমার কারা, তাদের চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন কি, আপনি কিছুই জানতেন না। আপনাকে ওই কোম্পানির উপর একটা কেস দেওয়া হয়েছে, আপনি তৈরি করে এনে সাবমিট করছেন, একটা মার্ক পেয়েছেন, ভালো একটা গ্রেড পেয়েছেন, বের হয়ে গেছেন। কিন্তু আমি যেটা করার চেষ্টা করি, বা আমি যেটা সবসময় বলি, আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, আসলে আমাদের একটা এন্ড থেকে চেষ্টা হলে হবে না। আমি একটু খুলে বলি, একটু উদাহরণ দিয়ে বলি, একটু গল্প করে বলি। যেমন ধরেন, আমাদের বাংলাদেশে একটা অনেকগুলো ব্র্যান্ডই এক সময় সুপারহিট ছিল। তার মধ্যে একটা মনে পড়ে, আপনাদের সবাই মনে পড়বে, যে কসকো সাবান, কসকো গ্লিসারিন স্টক, মনে আছে? আজ থেকে প্রায় বছর 20-25 আগেও কসকো ওয়াজ দ্য মার্কেট লিডার। আই ক্যান রিমেম্বার ইট ভেরি ওয়েল, যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের ওই মফস্বল জেলা শহরগুলোতে ঈদের সাবান হিসেবে দুইটা সাবান ইউজ করা হতো। একটা হচ্ছে যারা একটু মিড রেঞ্জের কসকো, আর একটা সাবান হচ্ছে স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। তো এই কসকো সাবান মার্কেট লিডার ছিল এবং লিডিং পজিশনে ছিল। আজকে 20 বছর পরে এই কসকো সাবানটা ব্যবহার করা হচ্ছে নীলক্ষেতের ওই যে আলামিন, লাভলি, বিউটি হোটেলগুলো আছে না, তেহারির হোটেল একেবারে নীলক্ষেতের কোনায়, এই ধরনের হোটেলে কসকো সাবান হাত ধোয়ার জন্য ব্যবহার করা হয়, তাও অর্ধেক কেটে। একটু মিড রেঞ্জের হোটেলেও কিন্তু এখন লিকুইড হ্যান্ড সোপ ব্যবহার হয়। তাহলে যেই সাবানটা এক সময় মানুষের ঈদের সাবান ছিল, খেয়াল করেন কথাটা, আমি মার্কেটিং এর জার্গন ইউজ না করে আমি এমন ভাবে কথা বলছি যাতে সবাই বুঝতে পারে। আই কুড হ্যাভ বিন ইউজ সাম টেকনিক্যাল মার্কেটিং জার্গন, আমি সেটা সজ্ঞানেই করি না। মার্কেটিং এমন কঠিন কিছু না, এটাকে কঠিন করে বলার কিছু নেই। মার্কেটিং মার্কেট নিয়ে, মার্কেট হচ্ছে কনজিউমার নিয়ে, কনজিউমার হচ্ছে আমি, আপনি, কামরাঙ্গের চরে থাকা যে মানুষটা সে, গুলশানের অ্যাপার্টমেন্টে থাকা যে মানুষটা সেও কাস্টমার। সুতরাং কাস্টমারের ভাষায় কথা বলতে হবে। মার্কেটিং এর আননেসেসারি জার্গন এনে, ব্র্যান্ড ইকুইটি এইসব ফালতু কথা এনে এটাকে কঠিন করার কোনো মানে নেই। যাই হোক, আমি একটু ইনফর্মাল বলি। তো এটা হচ্ছে, হ্যাঁ, তো আমরা কি করলাম, তো তাহলে যেই
প্রোডাক্টটা নাম্বার 1 ব্র্যান্ড ছিল সেইটা এখন অলমোস্ট নোওয়্যার। কেন? হুম। এটা কেন হলো? আমাদের মনে আছে আপনার লালবাগের হাঁসমাখা গন্ধরাজ নারকেল তেল, তারপরে আসলো তিব্বত কদুর তেল, তারপরে আসলো অ্যারোমেটিক, তারপরে প্যারাশুট, ম্যারিকো ইন্ডিয়া লিমিটেডের প্যারাশুট হঠাৎ করে কোত্থেকে যেন আউট অফ নোওয়্যার এসে এই সবগুলো নারকেল তেলকে মার্কেট থেকে বিদায় করে দিল। আমাদের বাংলাদেশ তখন লোক ছিল 14 কোটি জনসংখ্যা, যখন যখন লালবাগ ছিল। এখন জনসংখ্যা 17 কোটি প্লাস। মা বোনদের সংখ্যা তখন যা ছিল এখন তার চেয়ে বেশি। তার মানে কি, ইন টার্মস অফ নাম্বার কাস্টমার বাড়ছে, কিন্তু আমাদের সেই ব্র্যান্ডগুলো কই, আমাদের সেই প্রোডাক্টগুলো ওয়ান্স আপন এ টাইম দে ওয়ার দ্য মার্কেট লিডার, আজকে তারা নোওয়্যার কেন? এটা কি ম্যারিকোর দোষ নাকি এটা ইউনিলিভারের দোষ? দোষটা ম্যারিকো বা ইউনিলিভারের না, ফলটা ছিল আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির। আমরা অধিকাংশ ক্ষেত্রে মনে করি যে কনজিউমাররা আমার প্রোডাক্ট কিনবে। কনজিউমার কখনো কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনে না। কনজিউমার্স আর অলওয়েজ বাইং আ সলিউশন অফ দেয়ার প্রবলেম। দ্যাটস ভেরি সিম্পল। আপনি একটু খেয়াল করবেন যে লাক্সের কথা যদি আমরা বলি, ইউনিলিভারের লাক্স, ওরা কয়েক বছর পর পর, কখনো কখনো বছরে 2 বার ওরা ওদের প্রোডাক্টের ভিতরে মডিফিকেশন নিয়ে আসে। লাক্সের মধ্যে তরমুজ, বাঙ্গি, বাদাম, পুষ্টি অনেক কিছু ইনক্লুড করে। লাক্স কিউকাম্বার কেন? এটার আগে কিন্তু পর্যাপ্ত একটা মার্কেট, আমি খুব ফানি ওয়েতে বলছি, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য না, ডেফিনেটলি দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওরা কি করে আমরা দেখছি যে বাজারে ওই যে ঈদের আগে মহিলারা ওই যে মাথায় ডিম দেয়, মুখে ডাল দেয় এবং চোখের উপরে শশা দিয়ে এই এই কোনোই চোখের এই কালো দাগগুলো সরায়, কারণ এগুলো সাইন্টিফিক্যালি প্রুভড যে ডিমের নির্যাস, শশার নির্যাস আপনার এই ক্ষেত্রে এই উপকার করে। তো এইটা কনজিউমারের জন্য যদি আরো কনভিনিয়েন্ট করে দেওয়া যায়, আমি বললাম ভাই ডিম তুমি ভাজি করে খাও, সালাদ দিয়ে শশা দিয়ে সালাদ তৈরি করে খাও, আমি তোমার সাবানের ভিতরে বা ফেস ওয়াশের ভিতরে কিউকাম্বারের এসেন্স নির্যাস নিয়ে এসেছি, আমি শ্যাম্পুর ভিতরে এখন ডিমের যে নির্যাস, প্রোটিন, ডালের প্রোটিন, ডিমের পুষ্টিগুণ সব এটার ভিতরে আছে, তুমি এটা নাও। তাহলে আমি দিচ্ছি সাবান, আরেকজন দিচ্ছে তার দাগ কাটানোর, দাগগুলো রিমুভ করার সলিউশন। তাহলে কাস্টমার কোনটা নিবে? সলিউশন নিবে, সাবান নিবে না। যখনই তার হাতে অপশন আসে তখন সে কিন্তু বেটার অপশনটার দিকে যায়, বেটার সলিউশনটার দিকে যায়। যাই হোক, আমি আমার মূল কথা ফেরত আসি। তখন আমরা চেষ্টা করলাম যে আমাদের দেশীয় কোম্পানিগুলোর উপরে আমরা কিছু কেস স্টাডি তৈরি করব। আমরা যে কেস স্টাডি মানে আমাদের বিদেশি বই থেকে পড়াই, বিদেশি রাইটারদের কেস স্টাডি গুলো পড়াই, ওয়াই নট আওয়ার ওন কেস স্টাডিজ? আমাদের ম্যারিকো আমাদের লালবাগ কেমিক্যালের উপর কেস স্টাডি হতে পারে, আমাদের ময়ূর কেমিক্যালের উপর কেস স্টাডি হতে পারে, আমাদের সম্রাট সুর কেস স্টাডি হতে পারে, আমাদের বৌরানী প্রিন্ট শাড়ির উপরে কেস স্টাডি হতে পারে। অসংখ্য প্রোডাক্ট দ্যাট উই হ্যাড অন এ টাইম, আজকে নোওয়্যার। সো আমরা কি করলাম, আমি আমার আরো 2 জন সহকর্মী এবং কিছু ছাত্র মিলে আমরা টিম ফর্ম করলাম। আমি এটা আরো প্রায় 5-6 বছর আগের কথা বলছি। তো আমরা তারপরে আমরা ওই তেজগাঁয়ে যে কোহিনুর কেমিক্যালের হেড অফিসটা আছে ওখানে গেলাম, আরো কয়েক জায়গায় কথা বললাম। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার তাদের কাছে গিয়েছে, কথা বলার অ্যাক্সেসটুকু দিয়েছে, কিন্তু তাদের যে ফল্ট আছে যে এই প্রোডাক্টটা যে এখন বাজারে ভালো করছে না, তারা এটাই স্বীকার করে না। উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ডিসিশন মেকার্স। আমি প্রবলেম সলভ করতে পারবো তখনই যখন আমি ফার্স্ট হ্যান্ডে স্বীকার করবো যে ইয়েস আই ডু হ্যাভ সাম প্রবলেমস। আমি প্রবলেমে যদি স্বীকার না করি, সমাধানের তো প্রশ্নই আসে না। তো আমরা এখনো চাই আমাদের দেশীয় যে কর্পোরেট কেসগুলো আছে সেই কেসগুলোকে আমরা সলভ করব, সেই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করব, সেগুলোকে রিকমেন্ড করব। আমি বরাবর বিশ্বাস করি যে সাকসেস স্টোরিতে ফোকাস না করে বরং ফেলিয়ার স্টোরিতে ফোকাস করা মোর ইম্পর্টেন্ট ক্লাসরুম। তাহলে আমরা কি কারণে এই ভুলগুলো হয়েছিল। সো উই আর স্টিল ট্রাইং, বাট কোম্পানিগুলোও কিন্তু আমাদেরকে কোঅপারেট করতে হবে, তাদেরকেও কিন্তু আমাদেরকে ডেটা দিতে হবে, তাদের স্ট্র্যাটেজিগুলোতে কি ভুল ছিল না ছিল সেগুলো শেয়ার করতে হবে, কাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হলো সেটা বলতে হবে। কিন্তু কোম্পানিগুলো যদি এই জিনিসগুলো ডিসক্লোজ না করে তাহলে কিন্তু আমি আমার মন মতো একটা কেস স্টাডি তৈরি করতে পারবো না, সেটা হাইলি বায়াসড হবে। সো এখানে কিছু জায়গা আছে কাজ করার একসাথে। রাইট, থ্যাংক ইউ ডক্টর নাজমুল হোসেন। আমি আসবো এবার গালিব বিন মোহাম্মদ আপনার কাছে। যে আমরা শুনছিলাম আসলে আমাদের দেশীয় কোম্পানিগুলোর সাকসেস এন্ড ফেলিওর বোথ দুই জায়গায় আছে, সেখানে অনেকগুলো কোম্পানির নামের কথা বললেন যেগুলো আসলে একসময় দাপটের সাথে ব্যবসা করতো এবং মানুষের ঘরে ঘরে ছিল, মানুষের মনের মণিকোঠায় ছিল, কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো আমাদের মণিকোঠা থেকে হারিয়ে গিয়েছে। সেটাকে আসলে কোন ধরনের ব্যর্থতা আপনি বলতে চান? সেটা কি আমাদের হিউম্যান রিসোর্সের প্রপার আন্ডারস্ট্যান্ডিং এ ব্যর্থতা, নাকি আমাদের where is the failure, নাকি মানে or the failure on the আরেকটু যোগ করি, আদারওয়াইজ অডিয়েন্স হয়তো আমাকে বুঝতে পারে, বায়াস ভাবতে পারে। ফেলিয়ার স্টোরি যেমন আছে তেমন অসংখ্য সাকসেস স্টোরিও কিন্তু আছে। আমরা দুইটাকে ফোকাস করি। ধরেন আমাদের আরএফএল প্রাণ এই গ্রুপটা, ইট হ্যাজ বিকাম আ বিগ কোম্পানি নাওএডেজ, ইটস এ বিগ নেম, বেক্সিমকো ইজ এ বিগ নেম, স্কয়ার, রাইট। আমরা কিন্তু
হ্যাঁ, এদের উঠে আসার কাহিনীগুলোও কিন্তু আমরা তুলে ধরতে পারি। কারেক্ট। আমাদের এটাই আমার জানতে আমার কোয়েশ্চেন দুইটাই থাকবে। একটাও যে আমার কোয়েশ্চেন যে আসলে বড় বড় কোম্পানি হারিয়ে যাচ্ছে, আর দ্য সেম টাইম আমাদের কোম্পানিগুলো কেন আরো বেশি বড় হতে পারছে না, আমাদের দেশ থেকে কেন বাইরে যেতে পারছে না? গালিব বিন মাহমুদ, আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে এটাকে অ্যাড্রেস করতে চান, যে ওয়্যার ইজ দ্য প্রবলেম? আমি যদি বলার চেষ্টা করি, সিম্পলি কোম্পানি কিন্তু আকাশ থেকে আসে না। কোম্পানি ইজ নট এ সেপারেট এন্টিটি। যে মানুষগুলো থাকে কোম্পানি তারাই। অ্যাবসলিউটলি। কোম্পানি ইজ নাথিং বাট এই কোম্পানিতে বা ওই অর্গানাইজেশনে যে মানুষগুলো আছে তারা যেভাবে প্রতিষ্ঠানটাকে চালাচ্ছে সেটাই প্রতিষ্ঠান। আমরা বলি না অনেক সময় যে ওই কোম্পানির কালচার ভালো, ওই কোম্পানির নামে আলাদা কোনো এন্টিটি নাই, ওই কোম্পানির যে লোকগুলো আছে তারা যেরকম ভাবে বিহেভ করে সেটাই কোম্পানির কালচার। তো ব্যাপার এরকমই। তো কোম্পানির সাকসেস যেমন আসে তার মানুষের কাছ থেকে, কোম্পানির ফেলিওরও তার আসে তার মানুষের কাছ থেকে। দেয়ার ইজ নো ম্যাজিক বুলেট বা ম্যাজিক ফর্মুলা কোনো কোম্পানিতে। এবং দেখুন, যত কিছুই বলি আমরা, কোম্পানি কর্পোরেট পলিসি বলি, কর্পোরেট গাইডলাইন বলি, যত কিছুই বলি, নাথিং ওয়ার্ক ইফ ওই কোম্পানির যে লোকটা আছে যারা কাজ করছে তারা যেভাবে কাজ করছে সেটা যদি ঠিক না থাকে। তাছাড়া আমি বড় বড় পাওয়ার পয়েন্টে বা আমার বোর্ডে যত কিছু লিখে রাখি যে এটা হচ্ছে আমার কর্পোরেট মিশন, হ্যাঁ, বাট আমার মিশন বোর্ডে লেখা থাকবে, বাট আমার যে ছেলেগুলো বা যে যারা কাজ করছে আমরা, তারা যদি মাথার ভিতরে এই মিশনটা না থাকে তাহলে আসলে মিশন বোর্ড পর্যন্ত আটকে থাকবে। তো কোম্পানি ফেল হয় বিকজ কোম্পানিতে ভালো লোক নেই, উপযুক্ত লোক নেই, উপযুক্ত লিডারশিপ ছিল না, উপযুক্ত লিডারশিপ তো ট্রান্সলেট করতে পারেনি কর্মীদের মাঝে, এজন্য ফেল হয়। একই রকম ভাবে কোম্পানি গেইনার হয় ঠিক একই কারণে, যে কোম্পানিতে যদি ভালো লোক থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের দেশের কোম্পানিগুলো হয়তো বা মানে অবশ্যই সাকসেস স্টোরি আছে, অনেকগুলো সাকসেস স্টোরি আছে, আবার অনেক ফেলিওর স্টোরিও আছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে দ্য ফেলিওর ইজ নট কোম্পানির ফেলিওর। ফেলিওর হচ্ছে যে মানুষগুলো কোম্পানি চালাচ্ছে তাদের ফেলিওর। কেন? বিকজ যেই নাজমুল স্যার যেটা বলছিলেন যে একটা বিজনেস চালানোর জন্য আপনাকে যে পরিমাণ নলেজ থাকতে হবে, যে অ্যাজিলিটি থাকতে হবে, যে অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে, আপনাকে প্রতিনিয়ত নিজেকে কনভার্ট করার, নিজেকে ভেঙে চুরে নতুন করে করার, যে 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 জিনিসটা, এবং নিজের ভুল স্বীকার করার এবং সেভাবে আবার নতুন করে কারেকশন করার যেই মেন্টালিটিতে থাকতে হবে, সেই মেন্টালিটিটা যখন থাকবে না তখন কিন্তু আপনি একই ভুল করতে থাকবেন। আপনি যথেষ্ট নলেজেবল না যে আপনি ঠিক ডিসিশন নিতে পারবেন, আপনি যথেষ্ট অ্যাডাপ্টিবিলিটি আপনার ভিতর নেই যেটার উপরে বেস করে আপনি নতুন সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এখন ডিফারেন্সটা কোথায়? আমি যেহেতু 3টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি কাজ করেছি এবং 2টো লোকাল কোম্পানিতেও কাজ করেছি। আমি আপনাকে একটু জাস্ট পজ দিব। আই ওয়াজ অ্যাবাউট টু আস্ক ইউ যে আমরা যদি দেখি বহুজাতিক কোম্পানিগুলা যারা বাংলাদেশে দাপুটের সাথে ব্যবসা করছে, সাকসেসফুলি ব্যবসা করছে, ওয়্যারাস আমাদের লোকাল কোম্পানিগুলা কিন্তু সেই ক্ষেত্রে সেখানে যদি আমরা যদি বলি যে ভালো ট্যালেন্ট ঢুকলেও কিন্তু সেখানে পারফর্ম করতে পারে না। আপনি বহুজাতিক কোম্পানির কথা বলবেন এবং আপনি লোকাল কোম্পানিতে কাজ করেছেন। ইফ ইউ ক্যান গিভ দ্য ইনসাইট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ওয়াই মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলে মানুষ একটা পারফর্ম করছে, তারা ভালো রেজাল্ট করছে, আমরা 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 একই মানুষ বিদেশে গেলে ভালো পারফর্ম করি, আমরা একই মানুষ বিদেশে গেলে ভালো নিয়ম মানি। সো ওয়াই ইজ দ্যাট ডিফারেন্স? আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি যদি বলেন যে ওয়াই ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমার অবজারভেশনে যেটা আমি দেখেছি, জিনিসটাকে এভাবে তৈরি হয়। আমি যদি বলি, একটা হচ্ছে যে কোম্পানির ভেতরে আপনি কোম্পানিতে কাজ করছেন কেন? আপনি পারফর্ম করবেন, আপনি কোম্পানিকে বিজনেস এনে দেবেন, আপনি কোম্পানির কাছ থেকে বেনিফিট নেবেন, দ্যাটস ইট। কোম্পানির চাকরি ইজ নাথিং বাট রানিং এ বিজনেস। আপনি কোম্পানিকে 10 টাকা এনে দেবেন, কোম্পানি আপনাকে 2 টাকা দেবে। দ্যাটস হাউ ইট হ্যাপেন্স। আই মিন, এর ভিতরে কোনো লজ্জা রাখার কিছু নেই বা এর ভিতরে কোনো বাধা ইসের কিছু নেই। নাও দ্য মেইন ডিফারেন্স হচ্ছে যে অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স যা বলে, মাল্টিন্যাশনাল গুলো পুরোপুরি এই পারফরমেন্স ফোকাসের উপরে কাজ করে। এখানে আপনি কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন বা আপনি কোন টিমে আছেন বা আপনার ব্যাকগ্রাউন্ডে, এগুলো as long as you provide business, as long as you are performing, they are good. Now প্রবলেমটা হচ্ছে আনফরচুনেটলি অনেক লোকাল অর্গানাইজেশনে, বাংলাদেশি অর্গানাইজেশনে, সব অর্গানাইজেশনে বলবো না, বাট অনেক লোকাল অর্গানাইজেশনে প্রচুর গ্রুপিং আছে। সো আপনার জব থাকে বা না থাকে এটা ডিপেন্ড করে কোন গ্রুপে আছেন সেটার উপরে। আমি একদম চাতাচোলা ভাবে বলছি, সরি যদি কেউ অফেন্ডেড ফিল করে থাকেন।
তো আপনি দিন শেষে কিন্তু আপনি পারফর্ম কেমন করছেন সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি আপনি কোন স্যারের সাথে আছেন, কোন স্যারকে আপনি খুশি রেখে চলছেন সেটা হুম, সেটার উপর ডিপেন্ড করছেন। আর জব বলেন, আপনার বোনাস বলেন, আপনার ইনক্রিমেন্ট বলেন। হুম, নাও এই কালচার যদি তৈরি হয়, এই প্র্যাকটিস যদি কালচার। একবার তৈরি হয়, হুম, হ্যাঁ, এবং এই প্র্যাকটিস যদি একবার শুরু হয়ে যায়, আপনি কিন্তু যে গর্ত করবেন এই গর্তের ভিতরে আপনার কোম্পানি একসময় তলিয়ে যাবেই। হুম, আমি একটু আগেই বলছিলাম, একজনের সাথে কথা হচ্ছিল, তখন বলছিলাম যে আমি কয়েকদিন আগে একটা ইন্টারেস্টিং লেখা পড়লাম একজনের। ওখানে উনি খুব সুন্দর করে এক জিনিস বলেছেন, বলেছেন যে লোকাল কোম্পানিগুলোতে দেখা যায় টপ যে লাইনটা আছে, টপ যে টপ পজিশনে যারা আছেন, তারা প্রচন্ড ভালো এবং অ্যামেজিং টাইপের বিজনেস লিডার। বাট তার পরের লেয়ার গুলোতে যারা আছে, তারা হুম, ইউজুয়ালি দ্য গ্যাপ ইজ ভেরি ডিফারেন্ট। কেন? সেটার খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছে। আমি আমার পড়ার পর মনে হলো যে আমি তো আসলে এভাবে চিন্তা করে দেখিনি, বাট উইচ ইজ ট্রু। ব্যাখ্যাটা হচ্ছে যে টপ লেভেলের লোকজন যখন একজন বিজনেস ডিরেক্টর রিক্রুট করা হয়, বা একজন সিএমও রিক্রুট করা হয়, তখন রিক্রুটমেন্টটা করে মালিক, কোম্পানির মালিকের কিন্তু বাগ দরকার, বিকজ তার দরকার হচ্ছে আমার কোম্পানিটাকে কে প্রফিটেবল এনে দিতে পারবে, কে রান করতে পারবে। তার দরকার 6 জন বাগ। তো সে ঘুরে ঘুরে কিন্তু সেই 6টা বাগই রিক্রুট করে। তো কোম্পানির টপ লেভেলে ওই বাগরা থাকে। প্রবলেম হচ্ছে বাগদের আনফরচুনেটলি আবার তাদের জন্য তারা যখন রিক্রুট করে, তার হুম, সেকেন্ড লেয়ার এবং তারপর থেকে যখন রিক্রুটমেন্টটা শুরু হয়, বাগরা তখন আর বাগ খোঁজে না, বাগরা থেকে খোঁজে হচ্ছে ভেড়া। হুম, তারা খুঁজে হচ্ছে কোন লোকটাকে নিলে আমার কর্মত হবে, কোনটা হুম, কোনটা আমাকে চ্যালেঞ্জ করবে না। হুম, হুম, তো তখন কি হয়ে যায় যে দেয়ার আর 6 টাইগার্স ইন দ্য কোম্পানি এন্ড দেয়ার ইজ নো আদার টাইগার্স, হুম, বিকজ অল দ্য আদার্স দে রিক্রুটেড আর ভেড়া। বিকজ তখন কনসিডারেশনটা ট্যালেন্টের হুম, পর্যায়ে না, তখন কনসিডারেশনটা হচ্ছে যে আমি কাকে কন্ট্রোল করতে পারবো, সেই লোকটা কন্ট্রোল। থেকে আমি বললে কথা শুনবে, আমাকে চ্যালেঞ্জ করবে না, নতুন আইডিয়া নিয়ে আসবে না, কারেক্ট। সেরকম লোক দরকার। তখন কিন্তু আপনার একটা বিরাট প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, বিকজ ইউ স্টার্ট, আপনি এই 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 গ্রুপিং বা এই ধরনের জিনিস, মানে আনফরচুনেটলি আমি মানে এরকম এই কালচার অর্গানাইজেশন থেকে দেখেছি। আমাদের মানে বের আসা ডিফিকাল্ট, এক্স্যাক্টলি। রাইট? এবং আমি সো এরকম দ্যাট ইজ, অর্গানাইজেশন দেখেছি যাদের দিনের একটা বড় সময় পার হচ্ছে হচ্ছে জাস্ট কে কার পিছনে কি বলবে সেটা নিয়ে। তো এইটা কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস। সো এবং এই কারণে সম্ভবত এটা কি আমাদের হয় দেশীয় আলটিমেটলি, কোম্পানিগুলো এখান থেকে ফেল করতেছে, রাইট? লট অফ এটা বড় বড় একটা কারণ। কোম্পানিগুলো আছে, তা হ্যাঁ, আমি ওয়ান অফ দি বলবো এটা মেজর রিজন। এটা একটা কারণ, বিকজ ইউ আর নট ইউটিলাইজিং ইউর হিউম্যান রিসোর্স প্রপারলি, ইউ আর নট জাজিং ইউর হিউম্যান রিসোর্স প্রপারলি, এবং আপনি পারফরমেন্সের উপর বেস না করে আপনি অন্য জিনিসপত্র দেখছেন। নাম্বার একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে নলেজ গ্যাপ, যেটা হচ্ছে এই ডিসকাশনের কোর টপিক, নলেজ গ্যাপ। নাও আনফরচুনেটলি এই মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে টপে যারা থাকেন, মানে গ্লোবাল লেভেলে যারা থাকেন, দে আর এক্সট্রিমলি নলেজেবল, রিজনাল লেভেলে যারা থাকেন এক্সট্রিমলি নলেজেবল, এবং তাদের কাছ থেকে নিয়ে অ্যাটলিস্ট লোকাল ম্যানেজমেন্ট যারা থাকে, দে অলসো ট্রাই টু ফিল আপ দ্যাট গ্যাপ। প্রবলেম হচ্ছে যে আনফরচুনেটলি লোকাল ম্যানেজমেন্টে, লোকাল অর্গানাইজেশনে এরকম নলেজেবল লোক খুব কম আছেন। অবশ্যই আছেন, বাট এই যে বললাম যে কোম্পানিতে 2টা লোক যদি খুব নলেজেবল হয়, তাহলে কিন্তু কোম্পানির খুব বেশি লাভ নেই, বিকজ 2টা লোক তো সবকিছু করে দিতে পারবে ভাই। আপনার কোম্পানির যে 200 লোক, সেই 200 লোকের ভিতরে অ্যাটলিস্ট 100 লোক যদি শার্প না হয়, বাকি এককে সে ধাক্কায় নিতে পারবে। বাট 200 কোম্পানির অর্গানাইজেশনে, সরি 200 লোকের অর্গানাইজেশনে যদি 2জন লোক খুব শার্প হয়, লাভ নেই। বাকি 198 জন লোককে সেই 2জনের পক্ষে ধাক্কিয়ে ওঠা সম্ভব না। ধন্যবাদ এই নলেজ গালিব। গ্যাপটা দিস ইজ দ্য খুব মেজর ইস্যুস। প্রবলেম ক্রিয়েট করে। আমরা তাহলে এই সেগমেন্টে আমরা কথা বলবো আমরা এই নলেজ গ্যাপটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি। আমি জানতে চাই ডক্টর নাজমুল হোসেন আপনার কাছে আসলে হোয়াট শুড বি ডান টু মেক দেম মোর ইন্ডাস্ট্রি ফোকাসড, যেটা গালিব বিন মোহাম্মদ বললেন নলেজ গ্যাপ। এটা আমাদের স্বীকার করতে কোনো সমস্যা নেই, এটা প্রত্যেকেই এখন জানে, আমরাও জানি, আপনারাও সেটা স্বীকার করছেন। হোয়াট কুড বি ডান এন্ড হোয়াট শুড বি ডান এন্ড ওয়াই উই আর নট ডুইং ইট টু মিনিমাইজ দিস গ্যাপ? That's a very interesting question. এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু গালিব ভাইয়ের কথার সাথে আরেকটু যোগ করি। আমি ওনার সাথে প্লিজ। একমত, জি। তবে একেবারে পুরোপুরি একমত না, কিছু জায়গায় একটু দ্বিমত আছে, সেটা একটু বলি। আমি অনেকাংশে একমত, বলা যায় 90% একমত। সো উনি যেটা বললেন যে আমাদের লোকাল কোম্পানিগুলোতে যেই কারণে ফেল করে, তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে, এক কথা যদি বলি, কর্পোরেট কালচার। কালচার। Corporate doesn't have its own culture, it's the people It who create people. this culture.
সো আপনি যদি একটু আমাদের দেশি কোম্পানিগুলোর কথা খেয়াল করেন, আমি একটু আগে বলছিলাম, আমি যদি যমুনা গ্রুপের কথা বলি, বসুন্ধরা গ্রুপের কথা বলি, স্কোয়ার বেক্সিমকো, প্রাণের কথা বলি, টিকে গ্রুপের কথা বলি, মেঘনা গ্রুপের কথা বলি, it's completely established and run by all the, I mean, deshi heads, and they are doing fantastic. সো ইটস নট লাইক দ্যাট যে আমাদের দেশি গ্রাজুয়েটরা বা আমাদের দেশি এমপ্লয়িরা হয়তো আপ টু দ্য মার্ক না, এটা তা না। ব্যাপারটা হচ্ছে কালচার, আপনি যেটা বললেন। আর কালচারের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটা সময় পর্যন্ত ইউনিলিভারের সিইও, লাস্ট ইন্ডিয়ান সিইও যিনি ছিলেন সঞ্জীব মেহতা, তারপর থেকে আমাদের কামরান বকর, এখান থেকে শুরু করে এখন ইউনিলিভার, গ্রামীণ ফোন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দেন রবি, সবগুলোতে কিন্তু এখন টপ লেভেলে বাংলাদেশি সিইও, বাঙালি সিইও। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা কর্পোরেট কালচার সম্পর্কে আমাদের একটা অংশ ওয়েল অ্যাওয়্যার, তারা কন্টিনিউয়াসলি নিজেদেরকে ডেভেলপ করছে, ফার্দার ডেভেলপমেন্টে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই। কিন্তু ডক্টর নাজমুল, সেই সংখ্যাটা কিন্তু খুবই সামান্য, মানে সেটাকে 1% বলা যাবে না এন্টার ইন্ডাস্ট্রি। জি, and that's the starting. সেটাতে কিন্তু আমরা হতাশ তো নাই, বরং খুশি হওয়ার মতো ব্যাপার। এটা কিন্তু একটা বিগ এনকারেজমেন্ট। এইবার আসি এই গ্যাপ তো কিছুটা অবশ্যই আছে। গ্যাপটা পূরণ করার মানে ওয়েটা কি? তো একটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া অ্যালায়েন্স, এই কথাটা এটা একটা বাজওয়ার্ড নাওয়েডেজ। গত 5-7-10 বছর ধরে আমরা এই বাজওয়ার্ডটা খুব ভালো করে শুনছি। কিন্তু এই ওয়ার্ডের অ্যাট্রাকটিভ ওয়ার্ড, ইটস আ ভেরি অ্যাট্রাকটিভ কর্পোরেট ওয়ার্ড, লেটস ডু ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন। একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এগুলো আমরা খুব মানে চালু ওয়ার্ড আর কি, খুব শুনছি, খুব বলছি। কিন্তু এর পেছনে কি? আসলে এখন এখানে কি হচ্ছে? আসলে যেটা হয়, আমি একদম খোলাখুলি আলোচনা করি। এখানে কি হয় যে একটা সেমিনার অর্গানাইজ করা হয় কোনো একটা ইউনিভার্সিটিতে, সেইখানে কোনো একটা কর্পোরেটকে বলা হয় যে আমাদের অমুক প্রোগ্রাম আছে, অমুক সেমিনার আছে, অমুক জব ফেয়ার আছে, আপনি এখানে পার্টিসিপেট করেন। দ্যাট মিনস সোজা বাংলায় কিছু ডোনেট করেন। তো উনি ওনার সিএসআর ফান্ড থেকে কিছু ডোনেট করে এবং ওনাকে প্রধান অতিথি হিসেবে আনা হয়। উনি একটা বক্তব্য দেয়, ছবি টবি তুলে একটা ক্রেস্ট দেয়, সেটা উনি ওনার অফিসে ডেস্কে রেখে দেয় ক্রেস্টটা, যে ইট ইজ ফ্রম এনএসইউ, ইট ইজ ফ্রম ডিইউ, ইট ইজ ফ্রম আইবিএ, যেটা তার কাছে একটা ভ্যালু ক্রিয়েট করে, তার একটা ইমেজ ক্রিয়েট করে। দ্যাটস ভেরি ট্রু। কিন্তু আমাদের কোলাবোরেশনটা আসলে ওই রকম হওয়ার কথা না। কোলাবোরেশনটা আসলে হওয়ার উচিত একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে কিরকম, যে ইন্ডাস্ট্রি আমাদেরকে বলবে তাদের রিয়েল লাইফ প্রবলেম, রিয়েল মার্কেটিং ইস্যুস, রিয়েল ব্র্যান্ডিং ইস্যুস, রিয়েল বিজনেস স্ট্র্যাটেজিসে তাদের গোল কি। আমি যদি একটা কোম্পানির গোলে পৌঁছাতে হেল্প করতে না পারি, তার গোল অ্যাচিভ করতে যদি আমি তাকে একটু ফস্টার করতে না পারি, তাহলে সে কেন আমাকে টাকা দিবে, কেন আমার রিসার্চে কন্ট্রিবিউট করবে? আমাদের সিএসআর ফান্ড চাওয়ার দরকার নেই, আমরা চাবো রিসার্চ কোলাবোরেশন, যে আপনার প্রবলেম আমরা ফ্যাকাল্টিজ এন্ড আমাদের গ্রুপ অফ স্টুডেন্টস আমরা রিয়েল প্রবলেমগুলো সলভ করব আপনাদের ইনফরমেশন নিয়ে, আপনাদের ডেটা নিয়ে, তারপরে এটা হবে উইন উইন। তো আপনার প্রবলেম সলভ যদি আমি না করতে পারি, তাহলে আপনি কেন শুধু ছবি তোলা আর ক্রেস্টের জন্য কয়দিন আপনি আসবেন, আর কয়দিনই বা সিএসআর ফান্ড থেকে আমাকে টাকা দিবেন? এইটা কোনো অ্যাপ্রোচ হতে পারে না। সো আমরা যেটা করি, আরেকটা ব্যাপার, যে আমাদের কোর্সগুলোতে আমরা দেখি যে আমাদের ফ্যাকাল্টিজরা, যদিও বর্তমানে প্র্যাকটিসটা একটু চেঞ্জ হয়েছে, এটা একটা আসার ব্যাপার, আমরা কি করি, আমাদের টিচার যারা আছে অধিকাংশেরই কোনো কর্পোরেট ইনভলভমেন্ট নাই, থাকার কথাও না। সো আমরা একচেটিয়া আমাদের মতো করে আমাদের মানে কিতাবি বিদ্যাগুলো দান করি ক্লাসে। কিন্তু আমি যা পড়ালাম, সে ফর এক্সাম্পল আজকে আমি ব্র্যান্ড ইকুইটি চ্যাপ্টারটা পড়াচ্ছি, ফর এক্সাম্পল আমি দুই ক্লাসে 3 ঘন্টা এগুলো শেষ করলাম। কিন্তু তারপরের ক্লাসে যদি আমি একজন হেড অফ ব্র্যান্ডকে এনে বলি যে আপনি এই প্রোডাক্টটা একেবারে নিউ একটা ব্র্যান্ডকে আজকে মার্কেটে মোটামুটি এস্টাবলিশ বা সেমি এস্টাবলিশ ব্র্যান্ড করলেন, এর পেছনে আপনার গল্পটা একটু বলেন, এই ব্র্যান্ডের শুরুটা কিভাবে হয়েছিল, মার্কেটে এখন কিভাবে সার্ভাইভ করছে, কিভাবে কম্পিটিটরকে ফেস করছে, কিভাবে মার্কেটে ব্র্যান্ডটা এগিয়ে যাচ্ছে, আমার ছাত্রদেরকে আগামী 3 ঘন্টায় এই গল্পগুলো আপনি একটু বুঝায় বলেন। তাহলে আমি প্রথমে থিওরি এক্সপ্লেন করলাম, তারপরে একজন প্রফেশনাল সেই থিওরির আলোকে বাজারে আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো কি সেটা বললো। Then my students will be able to connect this theory and practice at the same time. Otherwise, একচেটিয়া থিওরি অথবা একচেটিয়া প্র্যাকটিস কোনোটাই কিন্তু তার মাথায় প্রপারলি একটা ব্লেন্ড ক্রিয়েট করবে না। সো আমরা যেটা বলি, এই গ্যাপগুলো তো ওভারকাম করার জন্য এটা একটা পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেশি কর্পোরেট কেসগুলোকে হাজির করতে হবে আমাদের স্টুডেন্টদের সামনে, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে রিসার্চ কোলাবোরেশনের কথা যেটা বললাম, এই রিসার্চ কোলাবোরেশনটা হতে হবে উইন উইন। একচেটিয়া সে আমাকে একটা কোম্পানি, আমাদের দেশে প্র্যাকটিসটা একেবারে নেই বললেই চলে, বহু দেশে আমি দেখেছি, বহু ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি গুলো ফান্ড করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি জাপানে যে ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি সেটা হচ্ছে কিউশু ইউনিভার্সিটি, ফুকুওকাতে।
ইউনিভার্সিটিতে আমি যে ল্যাবে কাজ করতাম, আমরা ল্যাব বলে আর কি, সেইখানে টয়োটা কোম্পানি, টয়োটা হুম ছোট্ট একটা প্রজেক্টে প্রতি বছর 2 কোটি ইয়েন ওদের ওখানে দিত, ছোট্ট একটা হুম প্রজেক্ট। ওইখান থেকে তারা আহামরি কোনো ফিডব্যাকও চাচ্ছে না, কিন্তু টয়োটা চাচ্ছে, জাপানের প্রবলেম না, টয়োটা চাচ্ছে যে পৃথিবীতে এই লো ইনকাম দেশগুলোতে যাদের প্রত্যেকের গাড়ি নাই, মাথাপিছু গাড়ি কম, হ্যাঁ, হুম যাদের রোড ঘাটও ইনফ্রাস্ট্রাকচার অত ভালো না, তাদের এই মোবিলিটির সমস্যা কিভাবে দূর করা যায়, সেখানে কি ওই যে রাইড শেয়ারিং থেকে শুরু করে অন্য কোনো ওয়ে হুম আছে কি, সেটা নিয়ে তোমরা একটু গবেষণা করো, সে কেনিয়াতে করো, বাংলাদেশে করো, হুম হুম আমাদেরকে এগুলো করছে ঠিক করে তোমরা এই টাকাটা ওই গবেষণার পেছনে কাজে লাগাও। আসলে টয়োটা হুম কিন্তু কোনো ইনস্ট্যান্ট বেনিফিট আমাদের কাছ থেকে চাচ্ছে না, আমাদের কাছ থেকে রিসার্চ, ডেটা, এভিডেন্স হুম এগুলো চাচ্ছে, যাতে করে আমরা আমাদের এলাকা থেকে হুম এগুলো এনে এগুলো দিয়ে ফাইন্ডিং গুলো বলি, এটা একটা সলিউশন হতে পারে। তো টয়োটা খেয়াল করছে আজকের না, আজকে থেকে 20 বছর পরের বিজনেসে সে ফোকাস করছে, কিন্তু 20 বছর আগেই সে ইউনিভার্সিটিতে ফান্ড প্রোভাইড করছে। আমি আমাদের বাংলাদেশি কোম্পানির কাছ থেকে এটা আশা এখন করি না, কারণ টয়োটার সাথে হুম আমাদের হুম কোম্পানি মেলালে হবে না, হুম কিন্তু হুম আমরা অ্যাটলিস্ট আপনার বর্তমান যে সমস্যাগুলো আছে সেই হুম সমস্যাগুলো আমাদের এন্ড থেকে কিভাবে সমাধান করা যায়, সেইটা মানে দুই মিলে কিভাবে সমস্যার সমাধান করা যায়, সেইটার জন্য কিন্তু কোম্পানিগুলো ফান্ড প্রোভাইড করতে পারে। কারণ পাবলিক ইউনিভার্সিটি হিসেবে আমাদের হুম গভর্নমেন্ট সীমাবদ্ধতা আছে, পাবলিক ইউনিভার্সিটি রিসার্চের ফান্ড কিন্তু খুবই অপ্রতুল, এই হুম ক্ষেত্রে হুম। কোম্পানিগুলো এগিয়ে আসতে হবে। আমি আরেকটু ছোট্ট একটা গল্প দিয়ে শেষ আচ্ছা, করি। আমাকে একটা জাস্ট কোয়েশ্চেন আপনাকে করে, আর যে আপনারা যে রিসার্চ গুলো করতেছেন এট প্রেজেন্ট, সেই হুম, রিসার্চ গুলো কি মার্কেট ওরিয়েন্টেড কিনা? যতটুকুই হচ্ছে সেটার ফলাফল কি মার্কেটের সাথে ম্যাচিং করা হচ্ছে কিনা? যে আমরা যে এফোর্টটা দিলাম ইউনিভার্সিটিতে রিসার্চ করা হুম, হচ্ছে, হুম, অতটুকুই কি আমাদের মার্কেটের সাথে আমরা ম্যাচিং করতে পারছি কিনা? দ্যাটস ট্রু। ওকে, আমি যদি ধরেন আমি 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 খুবই ছোট মানের এবং মানে দুর্বল মানের একজন রিসার্চার, আমি আমার কথা বলি, অন্যদের কথা জি। বলা হয়তো আমার ঠিক হবে না। হুম সো ধরেন আমাদের যে রিসার্চ রিপোর্ট গুলো পাবলিশড হয়, আমার অনেকগুলো রিসার্চ আর্টিকেল স্প্রিন্টার থেকে শুরু করে এলসিডিআর থেকে শুরু করে অনেক বাইরের খুব নামকরা কিছু হুম পাবলিশার থেকে আমার বুক চ্যাপ্টার এবং আর্টিকেল গুলো পাবলিশড হয়েছে। হুম বাট দ্য আনফরচুনেট পার্ট ইজ দ্যাট আমাদের এই আর্টিকেল গুলো আমাদের কর্পোরেটের লোকজনগুলো পড়ে না, কারণ আমাদের এই একাডেমিক ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। একাডেমিক ল্যাঙ্গুয়েজ একরকম আর কর্পোরেটের ল্যাঙ্গুয়েজ আরেক রকম। আমরা যে ফাইন্ডিং হুম গুলো বের করে দিচ্ছি, যে রিকমেন্ডেশন গুলো দিচ্ছি, সেটা আসলে সাইটেডই হয় না, পড়াই হয় না। এটা অনেকটা দেখা যায় যে আমাদের প্রমোশনের কাজে ব্যবহৃত হয়, প্রমোশন শেষ আমরা নতুন হুম কাজে নেমে পড়ি। কারণ হচ্ছে কি, আমরা সমস্যাটা আমাদের মতো করে আইডেন্টিফাই করি, সমস্যা হুম সমাধানটাও আমাদের থেকে ডেটাগুলো কালেক্ট করে সমাধান দিই। হুম কিন্তু সমস্যাটা যদি আমি সে ফর এক্সাম্পল আর্লার গালিব ভাইয়ের কাছ থেকে একটা সমস্যা নিতাম, তাহলে ওই সমস্যার সমাধান জানার ব্যাপারে একটা আগ্রহ কিন্তু হুম হুম তার এবং তার কমিউনিটি থাকতো, যে আমরা এই হুম ধরনের হুম সমস্যার মধ্যে পড়ছি। তাহলে সমস্যাটা যদি ওখান থেকে পিক করি, ডেটাটা ওখান থেকে নিই, সমাধান বা রিকমেন্ডেশন গুলো যদি ওনাদের জন্য ওখানে দিই, তাহলে ওইটা কিন্তু মোর ফ্রুটফুল হবে এবং মোর ইন্ডাস্ট্রি ফোকাসড হবে। এখনো আমরা Correct. একই কাজ ভেরি করছি, ট্রু, এখনো ভেরি আমরা ট্রু। একই কাজ করছি, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি থেকে প্রবলেম গুলো নিচ্ছি হুম না, আমরা অনেক এক্স্যাক্টলি। ক্ষেত্রে হাইপোথেটিক্যাল প্রবলেম নিয়ে কাজ করছি। এই কারণে এই মানে গ্যাপটা থেকে প্রফেসর, যায়। এক তো আমাদের আমি সরকারি একটু অ্যাড ফান্ড করি নাই। জি অন দা, প্লিজ আপনি অ্যাড সরি করেন। আমি জি একটু অ্যাড করি, অন দা জি। আদার হ্যান্ড আমার হুম, অর্গানাইজেশন যদি বলি এবং এরকম যতগুলো, আমরা কিন্তু রিসার্চের জন্য প্রচুর টাকা খরচ করছি, কোটি কোটি টাকা প্রতি বছর ইউজ করছি হচ্ছে রিসার্চ ফান্ডে। এবং সেটা কোথায়? নাও দেশে না দেশের বাইরে? আমাদের দেশে না না সেটা বিদেশের বাইরে? নিলসন নিলসন আমাদের কি দেশেই, দিচ্ছে, মিলার আমাদের ব্রাউন দেশে কি আচ্ছা, দিচ্ছে কারেক্ট অসংখ্য নাকি? অসংখ্য রিসার্চ ফার্ম আছে যাদের দিয়ে করতে হচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্ন সময় কিন্তু অনেক রিসার্চ করতে হচ্ছে, কিন্তু দেখ, একদিক থেকে দেখেন যে নাজমুল স্যাররা একদিক থেকে ফান্ড পাচ্ছেন না, অথবা যোগাযোগ নেই বলে ওনারা ওনাদের মতো একটা প্রবলেম চিন্তা করে কাজ করছেন, যেটা আমরা খুলেও দেখছি না। বিকজ আমার কাছে যখন হুম আসছে আমি চিন্তা করছি এটা তো আমার প্রবলেমই না, উনি কি বলবে সেটা তো আমার জানার লাভ হুম নেই, বিকজ দিস ইজ নট মাই হুম, প্রবলেম। অন দ্য আদার হুম, হ্যান্ড আই হ্যাভ সাম অ্যাকচুয়াল প্রবলেম অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আদার পিপল অর যারা এটা নিয়ে কাজ করতে পারে। আমি একটা এগেইন আমি মানে কোলাবোরেশনের স্যারটা খুব সুন্দর কয়েকটা এক্সাম্পল দিলেন, কয়েকটা ওয়ে বললেন। আর একটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কোম্পানির সাথে বা অর্গানাইজেশনের সাথে মিলে কিভাবে ইউনিভার্সিটি কাজ করতে পারে। আমি যখন ডেনমার্কে গেলাম, আমি প্রথমবার যখন গেলাম, আমাদের গরুর ফার্ম ভিজিট করতে গেলাম। তো জি আমাদের আর্লার অনেকগুলো গরুর ফার্ম আছে, তো প্রায় 12,500-র মতো গরুর ফার্ম। তো আমি আমাদের ডেনমার্কের একটা গ্রামে গেলাম আমাদের একটা ফার্ম, বড় একটা ফার্ম ভিজিট করার জন্য। তো ওখানে যাওয়ার পরে আমাকে যে পুরো ফার্মটা ঘুরিয়ে দেখালো, পুরো প্রসেস বুঝালো যে কিভাবে গরুর হুম এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরোটা বুঝলাম। সে বুঝালো, আই হুম থট অবভিয়াসলি যে উনি হচ্ছেন ফার্মের একজন কর্মকর্তা বা কর্মচারী টাইপের মহিলা। আজকে যে আমি আবিষ্কার করলাম যে তিনি অরহুস ইউনিভার্সিটির টিচার। হুম আচ্ছা আমি জিজ্ঞেস করলাম যে মানে হুম ম্যাডাম আপনি মানে এইখানে আপনি কেন বা আপনি কি করছেন? বলে যে দিস ইজ হুম হোয়াট আই ডু। বললাম যে আপনি তো টিচার, আপনি তো পড়ানোর কথা। বলছে যে আমি পড়াই হচ্ছে
উনি অ্যানিমাল ইসের উপর, ভেটেরিনারির উপর পড়ান, এবং তো ওনার সাবজেক্ট এটা। উনি এখানেই এই ফার্মের সাথে উনি অ্যাটাচ, এই ফার্মের সাথে উনি কাজ করেন, এবং ওনার যখন ক্লাস করানোর টাইম হয় উনি যে ক্লাস করিয়ে আসেন। জাস্ট থিঙ্ক, এই ওনার কি কোনোদিন বই খুলে পড়তে হবে যে গরু কিভাবে লালন পালন করতে হয়? সেটাই। ওনার স্টুডেন্টদের কখনো বই খুলে ওনার কেস বানিয়ে দিতে হবে? ওনার হাতে প্রতিদিন কেস আছে। দেন আরেকটা বলি, ওইখানেই আমি আরো একজন ছেলে মেয়ে দেখলাম যারা কাজ করছে ওনার সাথে। দেন ওই যে লাস্টে যখন ওনার সাথে কথা বলতে বসলাম কফি নিয়ে, তখন আবিষ্কার করলাম যে যে ছেলে মেয়েগুলো দেখলাম এতক্ষণ ধরে যে যারা কাজ করছে এখানে, এরা সব ইউনিভার্সিটির স্টুডেন্ট। তার স্টুডেন্ট, তার স্টুডেন্ট গ্রুপ নিয়ে কাজ করে। স্টুডেন্ট গুলো পুরো গ্রুপ ধরে কাছে। এখন চিন্তা করেন এই ছেলে বা মেয়েটা যখন এবং এরা এমন না যে ফাইনাল ইয়ারে 2 মাসের অ্যাটাচমেন্ট এসছে, এরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। তো এরা বাই দ্য টাইম যখন 3-4 বছর 5 বছর পরে যখন গ্রাজুয়েশন শেষ করে যাবে, এরা যদি আরলাতে গিয়ে বলে যে লুক দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ওয়ার্ক ইন ফার্ম ফর 2 ইয়ার্স, আরলার কি এই ছেলেটাকে বা মেয়েটাকে না নেওয়ার কোনো কারণ আছে? বিকজ হি অলরেডি হ্যাভ মানে অ্যাজ মাচ এক্সপিরিয়েন্স অ্যাজ পসিবল একটা এমপ্লয়ি যেরকম থাকে সেরকম ভাবে। আমরা ওখানে একটা 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 সলিউশন নিয়ে চিন্তা করছিলাম, যে মিল্ক যে ফার্মের থেকে যে ফ্যাক্টরি পর্যন্ত যায়, মিল্কের ভিতরে অ্যাকচুয়ালি মিল্কের ভিতরে 86% হচ্ছে পানি, এটাকে আমরা বলি কাউ ওয়াটার। হ্যাঁ, আর বাকি 14% হচ্ছে বাকি সমস্ত জিনিস, ভিটামিন মিনারেল যা প্রোটিন যত কিছু বলি। তো একটা থট ছিল, মানে একটা থট নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি যে আমার ফার্মের থেকে হাজার হাজার ট্রাক আমার ফ্যাক্টরিতে যেতে হয়, ফ্যাক্টরি সারা ইউরোপের বিভিন্ন ফ্যাক্টরি যেতে হয়। আলটিমেটলি ফ্যাক্টরিগুলোতে ট্রাকগুলো কি নিয়ে যাচ্ছে? 86% পানি নিয়ে যাচ্ছে, যে পানিটা আমার কোনো কাজে লাগছে না, নেওয়ার পরে ফেলে দিচ্ছি। সো আমি যদি কোনোভাবে যদি ফার্মেই এই পানিটাকে ফেলে দিয়ে বাকি যে মিল্ক সলিডটা এটা যদি নিয়ে যেতে পারি, আমার যেখানে এখন 100টা ট্রাক লাগতো, আমার সেখানে মাত্র 14টা ট্রাকই কাজ হয়ে যাবে। চিন্তা করেন, মানে লেভেল অফ কস্ট সেভিং না, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এন্ড এভরিথিং। তো এটার জন্য কয়েকটা ফার্মে সেটা কিন্তু ওই গবেষণা করেই ওদেরকে বের করা লাগছে। যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। এবং আমি যখন বললাম যে এটা নিয়ে কে কাজ করছে, কারা কাজ করছে, বললো যে সুইডেন এবং ডেনমার্কের দুটো ইউনিভার্সিটির কথা বললো। দে আর রিয়েলি ওয়ার্কিং টু মেক আপ সাম কাইন্ড অফ মেশিন যেখান থেকে এই কাজটা করা সম্ভব। তো আবার এটা তো গেল আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দেখেন, করোনা নিয়ে এত কিছু হচ্ছে, করোনার এখন টিকা বের হওয়ার কথা হচ্ছে। করোনার টিকার সবচেয়ে ফোর ফ্রন্টে যে অর্গানাইজেশনটা আছে, যাদের টিকা আমরা শুনতে পাচ্ছি যে সবচেয়ে দ্রুত হয়তো বেরোবে, সবচেয়ে প্রথম বেরোবে, তারা কারা? অক্সফোর্ড। না, অক্সফোর্ড কি কোনো কোম্পানি? না। অক্সফোর্ড কি কোনো বিজনেস অর্গানাইজেশন? না। অক্সফোর্ড কি? অক্সফোর্ড ইজ এন এডুকেশনাল ইনস্টিটিউট। দে আর কামিং আপ। অ্যান্ড কারা কিভাবে করছে? বিকজ অর্গানাইজেশন কয়েকটা মেডিসিন কোম্পানি এবং গভর্নমেন্ট থেকে অক্সফোর্ডের সাথে কোলাবোরেট করেছে যে লুক, আমার কাছে টাকা আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তোমার কাছে নলেজ আছে, তুমি এটাকে ইউটিলাইজ করো, লেটস মেক এ টিকা যেটা তুমি ভ্যাকসিন বানিয়ে দিবে, আমি এটাকে মার্কেট করব। দ্যাট হাউ ইট শুড বি। আমি ফ্রম আরলাভ থেকে আই এম হ্যান্ডলিং, ধরেন বাংলাদেশে আই এম হ্যান্ডলিং সো মেনি ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম এভরি ডে ইন মাই বিজনেস। আই ওয়ান্ট এডুকেশনাল ইনস্টিটিউট অথবা স্টুডেন্ট বা টিচার টু হেল্প মি টু সলভ দোজ প্রবলেম। তাহলে সুবিধাটা কি? একটা হচ্ছে যে আমার জন্য আমি বিজনেস সলিউশন পাচ্ছি, আর এডুকেশনাল ইনস্টিটিউট যারা এটা নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু দিস ইজ এ হিউজ অপরচুনিটি টু আপডেট নলেজ। যে স্টুডেন্ট গুলো কাজ করবে, আজকে যদি আমার সাথে 2-3টে স্টুডেন্ট যদি কাজ করে আমার কোম্পানির মার্কেটিং প্রোগ্রামে, সেই স্টুডেন্ট গুলো যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের হয়, তারা যদি 2 বছর, আমি একটা প্রশ্ন করতে চাই। জি, এসে আমি একটু শেষ করি। আমার যদি 1.5 বছর পরে স্টুডেন্ট গুলো এসে বলে যে আমার কাজ শেষ, এবার আমি আরলাতে নিতে চাই, আমি ঢুকতে চাই, অথবা আমার জবের কি হবে, আমার কোনো কারণ আছে অন্য আরেকটা ছেলেকে রিক্রুট করার? বিকজ এই ছেলেটা আমার সাথে কাজ করে আসছে 1.5 বছর ধরে। হি নোজ দ্য এই 1.5-2 বছরে হি নোজ হাউ ইট রানস, তাই না? হ্যাঁ, এবং শুধু আমি না, ওই ছেলেটাকে নেওয়ার জন্য আরো দেখবেন 10টা কোম্পানি দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। আমরা হ্যাঁ, আমরা কেন একটা খুব বিতর্কিত বিষয় আছে, এবং যেটা আমি নিজেও খুব খারাপ ফিল করি। আমরা কেন এক্সপিরিয়েন্স লোক চাই? আমরা যখনই সার্কুলার দিই বলি 2 বছরের এক্সপিরিয়েন্স, 3 বছরের, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেন? দ্য মেইন রিজন হচ্ছে যে একটা ফ্রেশ গ্রাজুয়েট আসার পরে তাকে আবার আমার মতো করে কাজ করার, কর্পোরেটে কাজ করার মতো করে বানাতে 2-3 বছর লেগে যায়। দ্যাট ইজ দ্য প্রবলেম। ভাই, আমি তো ব্যবসা চালাই, আমার তো ব্যবসা চালাতে হয়, আমি তো শেখাতে বসিনি, এবং এটা একদম রূঢ় সত্যি কথা। তো আমি যদি ঠিক মতো লোক না পাই, তাহলে আমার ব্যবসার ক্ষতি হবে, সেটার জন্য কিন্তু জবাবদিহি আমার করতে হবে। তো সেই রিস্ক আমি কেন নেব? দ্যাট ইজ দ্য রিজন। আমি চাই যে যেই ছেলেটা 2-3 বছর অ্যাটলিস্ট কাজ করেছে তাকে আমি নিব, সো দ্যাট তাকে আমার ওই পরিমাণ শেখানোর, ক খ গ ঘ শেখানোর, হ্যাঁ তাকে আমি অবশ্যই শেখাবো, কিন্তু ক খ গ ঘ শেখাতে হবে না।
দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য নলেজ গ্যাপ। আমি যদি ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট আমি ক খ গ পর্যন্ত এইটুকু যদি আমি পেতাম, বাকিটুকু True. কিন্তু আমি তৈরি করতে পারতাম। অতটুকু আচ্ছা, পাই না বলে আমাকে খুঁজতে হয় যে সবসময় এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স। true. কামরুল ভাই, ভাই আপনি probably Right. আপনি মনে হয় হুম, একটু হ্যাং হয়ে গিয়েছিলেন। তো অবশ্যই মানে যে শেষ করবো এভাবে যে নাজমুল ভাই যেটা বলছিলেন যে ইউনিভার্সিটির মানে কর্পোরেটদের যেরকম এগিয়ে আসা দরকার যে আমার প্রবলেম এই এবং আমি আই ওয়ান্ট টু সলভ দিস, একই রকম ভাবে আমি পার্সোনালি এই প্রোগ্রামে আমি এভাবে এখনো বলতে পারি যে আই ওয়ান্ট ইউনিভার্সিটিজ টু কোলাবোরেট উইথ মি, I want universities to collaborate with my ওকে, organization. I want ইটস গুড students টু to নো, come ইটস and গুড work টু নো। for. সো এখন থেকে আমরা যেটা But করতে পারবো, হয়তো একটা আপনাদের আড়লাতেই আমরা ফর্মাল প্রপোজাল পাঠাতে পারবো, কারণ আমাদের কিন্তু এই হ্যাঁ, এভিনিউ of গুলো course, why ওপেন not? হওয়া দরকার। আসলে আমরা এবং অনেক আমি সময় আমি নক করি। এতটুকু বলতে পারি স্যার, আমি এতটুকু বলতে পারি যেটা শুধু আমার কথা না, দেয়ার আর সো মেনি অর্গানাইজেশনে সো মেনি লোকজন আছে যাদের কিন্তু মানে যারা যারা কিন্তু এই 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 জিনিসটা চায়, কিন্তু আমরাও খুঁজে বেড়াই যে আচ্ছা কার কাছে গিয়ে আমি এটা বললে আমাকে হেল্প করবে। আমিও ওই পথটা আমিও খুঁজে পাই না। এক্স্যাক্টলি, তাহলে তো আপনার কথা এবং আমার কথা মিলে গেল। আসলে আমরা দুই পক্ষই চাই, ইন্ডাস্ট্রিও চায়, একাডেমিয়াও চায় যে রিয়েল প্রবলেম নিয়ে ডিল করতে, যেটা দুই পক্ষকেই বেনিফিটেড করবে। দ্যাটস এ গুড পয়েন্ট অফ ডিসকাশন। সো তাহলে আমরা যেমন একটু খেয়াল করেন, এটাই হচ্ছে আশার বিষয় যে ইন্ডাস্ট্রি থেকে আজকে গালিব ভাই এবং গালিব ভাইদের মতো যারা আছেন তারা চিন্তা করছেন যে একাডেমিয়ার সাথে এরকম একটা ফ্রুটফুল কোলাবোরেশন করা যায়। আবার একাডেমিয়াতে আমি এবং আমার মতো যারা আছে আমরাও কিন্তু একই কথা চিন্তা করছি। সো এইটাই একটা আশার বিষয় যে আমাদের দুই পক্ষের চিন্তা মোটামুটি একটা পয়েন্টে এসে মিলতে যাচ্ছে। সো হোপফুলি আমরা নিয়ার ফিউচারে আমরা এই ধরনের কোলাবোরেটিভ রিসার্চে, কোলাবোরেটিভ প্রবলেম সলভিং এ এগিয়ে যাব, যেটা গুড ফর বোথ দ্য ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়া। কামরুল ভাই। অফকোর্স। হ্যাঁ, সেটা আমিও শুরুতে বলছিলাম। তো আমার একটা প্রশ্ন আছে আপনাদের দুজনের প্রতি, যে আমরা জাস্ট নট বিকজ আই এম আস্কিং টু দি পার্টিকুলার কোম্পানি, আমি যেটা বলতে চাই যে আমাদের এন্টার ইন্ডাস্ট্রিতে আমরা যে পরিমাণে বাজেট ব্যয় করি ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং এন্ড প্রমোশনের জন্য, তার কত পার্সেন্টেজ আমরা সাধারণত ব্যয় করি রিসার্চের জন্য? দেশীয় কোম্পানি বা বিদেশি কোম্পানি, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি একটু আপনারা শেয়ার করতে পারেন, আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন আমরা আসলে রিসার্চ ঠিকমতো পাচ্ছি না, কেন আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারছি না, কেন আমাদের দেশের ট্যালেন্ট গুলা দেশীয় কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারছে না? সো হোয়াট ইজ দ্য রুট কজ? আপনি যেটা বলছিলেন, আমি ডক্টর যদি নাজমুল যেটা বলছিলেন যে আমাদের রিসার্চের সংকট আছে, আমাদের সেখানে ফান্ডিং এর একটা শর্টেজ আছে। তো আমি একটু জানতে চাই গালিব বিন মোহাম্মদ, আপনার কাছে আপনার কি মনে হয় যে আমাদের দেশীয় কোম্পানিগুলা কি পরিমাণ অ্যামাউন্ট তারা ব্যয় করছে ফর দি রিসার্চ কম্পেয়ার টু দি ব্র্যান্ড এন্ড প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট? রিসার্চ হয় না তা না, এবং অবভিয়াসলি আমাদের যে আমাদের জি, দেশীয় কোম্পানি যারা আছেন তারা কিন্তু অনেক রিসার্চ ওরিয়েন্টেড হয়েছেন। 10, 15, 20 বছর আগে যেরকম রিসার্চের অবস্থা ছিল তার থেকে এখন অনেক অনেক এগিয়ে এসছেন। এবং অবভিয়াসলি এটার কারণ আছে, সেটা হচ্ছে যে এই কোম্পানি মানে আমাদের কিন্তু মাল্টিন্যাশনাল আর লোকাল আলাদা ভাবে চিন্তা করলে হবে না। আলটিমেটলি কিন্তু আমি নিজেও লোকালে কাজ করেছি, আমি নিজে হুম, মাল্টিন্যাশনালে কাজ করেছি। লোকালে অসংখ্য আমার পরিচিত এবং বড় ভাইরা আছেন, স্যাররা আছেন, তারা যাদের কাছ থেকে আমি প্রতিদিন শিখি। প্রতি প্রতি মুহূর্তে কথা বলতে গেলে আমি শিখতে পারি এবং হুম, শেখার অপরচুনিটি থাকে। এবং না হলে ধরেন আজকে যে কোম্পানিগুলো প্রাণ বলেন, বেক্সিমকো বলেন, এসিআই বলেন, লোকাল যে কোম্পানিগুলো এত বড় হাজার হাজার কোটি টাকার কোম্পানি তৈরি হচ্ছে, সেটা তো এমনি এমনি হয়নি। অফকোর্স দে আর ডুইং এক্সেলেন্ট জব এবং দে আর ডুইং গ্রেট, মানে অ্যামেজিং জব এর জন্য হচ্ছে। আজকে অনেক অর্গানাইজেশন হুম, আছে যারা বাংলাদেশের এক একটা ক্যাটাগরি ধরে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, সেটা বাটার বোনের ক্যাটাগরি বলেন, আর অ্যারোসোলের ক্যাটাগরি বলেন, কিংবা আরো সো মেনি ডিফারেন্ট ক্যাটাগরি আছে। হুম, যে জুতার, আমি যদি শু ইন্ডাস্ট্রিতে যাই, ইটস কমপ্লিটলি ডোমিনেটেড বাই লোকাল কোম্পানিজ, এন্ড দ্যাটস ফ্যান্টাস্টিক। অল দিস ইজ হুম, হ্যাপেনিং বিকজ গুড পিপল আর দেয়ার। অল দিস আর হ্যাপেনিং বিকজ দ্য যেটা শুরুতে আমরা বলছিলাম যে যেমন ভাবে ব্র্যান্ড হারিয়ে গেছে, আবার এরকম ভাবে কিন্তু নতুন অনেক ব্র্যান্ড, অনেক প্রতিষ্ঠান তৈরিও হয়েছে গত 30-40 বছরে। তো হারিয়ে যাওয়ার পিছনে যেরকম
বলা যাবে না যে লোকাল বলে হারিয়ে গিয়েছে, বিকজ আবার একই রকম ভাবে তার থেকে অনেক বেশি লোকাল কোম্পানি তৈরিও হয়েছে এবং দাপটের সাথে ব্যবসা করে চলছে, এবং এটাই হওয়া উচিত। এবং হ্যাঁ অনেক অনেক বড় বড় কোম্পানি হারিয়ে গেছে, যেমন নোকিয়ার মতো কোম্পানি হারিয়ে গিয়েছে, হ্যাঁ, অ্যালক্যাটেল বড় বড় লুসেন্ট, এরকম মাল্টিন্যাশনাল বড় হারিয়ে বড় গেছে। কোম্পানি, সোনি, এখানে রাইট। আসলে মানে লোকাল মাল্টিন্যাশনাল বলতে কিছু নাই, যে লোকটা কোম্পানি চালাচ্ছেন, যে লোকগুলো কোম্পানি চালাচ্ছেন তাদের উপর ডিপেন্ড করে কোম্পানি থাকবে কিংবা থাকবে না, সেটা লোকাল হোক, মাল্টিন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, ডাজন্ট ম্যাটার। আজকে যদি আপনি আনক্যাপাবল লোকের হাতে পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডও ছেড়ে দেন, বেশি সময় লাগবে না ধ্বংস করে ফেলতে। আবার একই রকম ভাবে খুব ছোটখাটো একটা ব্র্যান্ড যদি খুব ট্যালেন্টেড গ্রুপ অফ পিপলের হাতে থাকে, সেটা লোকাল হোক আর ইভেন রিজনাল ব্র্যান্ড হোক, জি সেটাকে দাঁড়ে করিয়ে ফেলতে পারে। তো জি, আপনি যে আমি প্রশ্নটা একটু জানতে করছেন চাই যে যে এই রিসার্চের ব্র্যান্ড এবং মার্কেটিং, জি রিসার্চ বলেন, আপনারা শুনে নিন। রিসার্চের ব্যাপারটা অফকোর্স জি এখানে সত্যি কথা বলতে যে ফিক্স পার্সেন্টেজ থাকে এরকম না, অ্যাটলিস্ট কর্পোরেটে। কারণ কি ধরনের রিসার্চ আমার দরকার সেটার উপর ডিপেন্ড করে আমার বাজেট হয়। এমনও হয় যে আমি 50 লাখ টাকা দিয়েও রিসার্চ করে ফেলি, আবার অনেক সময় যদি আমার না লাগে আমি 5,000 টাকাও তো রিসার্চে খরচ করবো না। দ্যাট ডিপেন্ডস অন ওই যে স্যার যেটা Depending on বললেন যে the আমার problem. প্রবলেমটা কি। হ্যাঁ, আমার প্রবলেম যদি বড় হয় আমার তো টাকা খরচ করবে, বিকজ ইটস সিম্পলি বিজনেস। আমি যদি দেখি যে এই প্রবলেমটা সলভ করে আমি 50 কোটি টাকার ব্যবসা করতে পারবো, তাহলে ওই প্রবলেমটা সলভ করতে 2 কোটি টাকা খরচ করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইটস এক্স্যাক্টলি। সিম্পলি বিজনেস। আমি এখন একটা ডাইরেক্ট কোশ্চেন করতে চাই যে আমাদের যেহেতু গালিব বীর মোহাম্মদ, আপনি এই ইন্ডাস্ট্রিতে আছেন, ব্র্যান্ড এন্ড মার্কেটিং প্রফেশনে আছেন দীর্ঘ 15-16 বছর বা তারও বেশি। এখন একটা ছেলে যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তার জন্য আপনি কিভাবে সাজেস্ট করবেন, কোন কোন স্কিল সেটটা ভেরি নেসেসারি? আমরা সেটা আসবো তখন ডক্টর নাজমুল হোসেন ওনার কাছেও আসবো, যে সেই স্কিলগুলো আমরা কিভাবে ইউনিভার্সিটি থেকে ডেভেলপ করতে পারি। আচ্ছা, ভালো কোশ্চেন। স্কিলের ক্ষেত্রে আসলে আমরা প্রায় কিছু কথা শুনে থাকি। ইউনিভার্সিটিতে তো সাধারণত থিওরিটিক্যাল নলেজ সাথে কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করা হয়। ইউনিভার্সিটিতে আসলে আমরা টিচার যারা আছি, আমরা কিন্তু আসলে উই ক্যান শো ইউ দ্য ওয়ে, বাট ওই পথে চলার দায়িত্ব কিন্তু আপনার পথ কিন্তু আপনাকে চলতে হবে। আমি আপনাকে পথ দেখাতে পারবো, বাট ওই পথে চলার দায়িত্ব আপনার। আপনি ওই পথে কতটুকু জোরে দৌড়াবেন, নাকি হাঁটবেন, নাকি মাঝ পথে যেয়ে বসে পড়বেন, নাকি আদৌ ওই পথে যাবেন কি যাবেন না, এটা কিন্তু স্টুডেন্টের ব্যাপার। বাট আমরা পথ দেখানোটা এবং মাল্টিপল ওয়েজ দেখানোটাই কিন্তু টিচারের দায়িত্ব। টিচারের কাজ হচ্ছে অসংখ্য অপশন তার চোখের সামনে ওপেন করে দেওয়া, তার নলেজের এভিনিউ গুলোকে ওপেন করে দেওয়া। তো যাই হোক, আমি যদি স্পেসিফিকলি আসি যে মার্কেটিং প্রফেশনাল হওয়ার জন্য বা ভালো মার্কেটার হওয়ার জন্য আসলে কি দরকার, কতগুলো কমন কথাবার্তা তো বাজারে প্রচলিত আছেই। আমি সেই কমন কথাগুলোর মধ্যে আজকে যাব না, আজকে একটু ডিফারেন্ট কথা বলি। আমরা প্রায়ই বলে থাকি, এই যে আপনি শুরুতে বলছিলেন সফট স্কিল, তো সফট স্কিলও কিন্তু, এই কথাটাও কিন্তু এখন মোটামুটি এটাও একটা বাজওয়ার্ড। আমরা এই লিডারশিপ, এমপ্যাথি, তারপরে কমিউনিকেশন স্কিল, এগুলো নিয়ে খুব জোর দিচ্ছি ইদানিং। আমরা এই কথাগুলো খুব বলছি এবং কথাগুলো শুনতে বলতে দুইটাই খুব ভালো শোনা যায়। ছেলেরাও খুব এই অ্যাকসেপ্ট করছে, মানে আমাদের অডিয়েন্সরাও খুব অ্যাকসেপ্ট করছে কথাটা। আমার কথা হচ্ছে, সফট স্কিল প্রোভাইড করার আগে বা এইটা নেওয়ার আগে আমরা কি নিশ্চিত যে হার্ড স্কিল গুলো তাদের রিকোয়ার্ড ছিল সেইটা তারা জানে? যেহেতু এটা সফট স্কিল, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এ সেট অফ স্কিল উইচ ইজ কল্ড হার্ড স্কিল, তাই না? যে আমি টেকনিক্যাল স্কিল আমার কতটুকু আছে। একটা ছেলে মার্কেটার হবে, সে কমিউনিকেশন স্কিল গ্রো করার চেষ্টা করছে, কিন্তু সে মার্কেটের সেলস ডেটাগুলো কিভাবে একটা এক্সেল ফাইলে সামারাইজ করতে হয়, নর্মাল এক্সেল ফাইল, আমি ওই অন্য ওই ইয়েতে যাব না আর কি, ওই আজুর মেশিন লার্নিং বা কি বলে ওই যে পাওয়ার বিআই, এগুলোতে যাব না। আমি নর্মাল যদি এক্সেলের কথাই বলি, এক্সেলে একটা ডেটা কিভাবে কালেক্ট করতে হয়, সামারাইজ করতে হয়, প্রেজেন্ট করতে হয়, সে সেইটাই জানে না। সে এখন এমপ্যাথি নিয়ে ব্যস্ত আছে। এমপ্যাথি কি? কাস্টমারের জায়গা থেকে বুঝতে হবে, তার কষ্টটা বুঝতে হবে। হ্যাঁ, এই জাতীয় আবেগী কথা নিয়ে আমরা কিছু সময় ইদানিং আমরা এই জাতীয় আবেগী কথাবার্তা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি একটু আবেগ বর্জিত মানুষ, সত্যি কথা যেটা। আমি খুব ক্লিয়ার কথা বলতে এবং শুনতে পছন্দ করি। আমার কথাগুলো একটু কাঠখোট্টা টাইপের হয়, বাট মানে আমার ধারণা আমি মিথ্যা কথা বলি না। সেটাই সমস্যা না, আপনি বলেন, অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, আমরা খুব ব্যস্ত, কিন্তু যে রিকোয়ার্ড টেকনিক্যাল স্কিলটা দরকার, সেটাতে আমাদের একটু জোর কম ইদানিং। এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। তো আমি অবশ্যই বলবো, আগে যে রিকোয়ার্ড হার্ড স্কিল গুলো, আপনি যদি মার্কেটার হতে চান, আপনি ভালো ব্র্যান্ড প্র্যাকটিশনার হতে চান, আগে আপনি কোর ব্র্যান্ডিং এর জিনিসগুলো জানেন, তারপরে এমপ্যাথি শিখতে যান আর সফট স্কিল শিখতে যান। আমরা অনেক সময় বলি আমাদের স্টুডেন্টদেরকে যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স, এবং এইটাও একটা ফ্যাশন। যে কেউ একটা উড়াধুরা একটা আইডিয়া নিয়ে এসে বলে, তো এটা তো আউট অফ দ্য বক্স একটা আইডিয়া। আমরা আউট অফ দ্য বক্স, উইথ ডিউ রেসপেক্ট, আউট অফ দ্য বক্স জানার আগে আপনাকে জানতে হবে হোয়াটস ইনসাইড দ্য বক্স। আপনি কি জানেন বক্সের ভিতরে কি আছে?
আমি বক্সের ভিতরে কি আছে সেটা জানি না, সেটা না জেনেই আমি যখন বলবো যে কোনো আইডিয়া, যে কোনো কথা, আমার কাছে সেটা আউট অফ বক্সই মনে হবে, কারণ আসলে বক্সের ভিতরে অলরেডি এত কিছু আছে, আমি তো সেটা জানি না, কারণ আমার পড়ালেখা নাই। এটা জানতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে পড়তে হবে। একজন ভালো মার্কেটার হতে গেলে শুধুমাত্র ব্র্যান্ড মার্কেটিং, আইএমসি, কমিউনিকেশন এগুলো পড়লে হবে না। আমি প্রথমে বলেছিলাম একজন মার্কেটার হচ্ছে যে মার্কেটকে চিনে, যে মানুষের পালস বুঝতে পারে। আর মানুষের পালস বুঝতে গেলে ওই মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, রাজনৈতিক কালচার সম্পর্কে আমাকে জানতে হবে। আদারওয়াইজ আমি কখনোই ভালো মার্কেটার, শুধুমাত্র ফিলিপ কটলারের 2টা মার্কেটিং এর বই পড়ে আর কেলারের ব্র্যান্ডের বই পড়ে আমি বিশাল বড় মার্কেটার হয়ে গেলাম, এই ধারণাটা কমপ্লিটলি ভুল। এটাতে হয়তো আমাকে কিছু সিজিপিএ দিবে হয়তো ভালো, বাট সিজিপিএ তো যে গালিব ভাই বললেন, সিজিপিএ হচ্ছে এন্ড পাস, যে আপনি ঢুকতে পারেন, এরপর কিভাবে সার্ভাইভ করবেন সেইটা কিন্তু সিজিপিএর উপরে ডিপেন্ড করে না। তবে সেটা ক্ষেত্রে আরেকটু বলে রাখি, এটাও একটা ফ্যাশন ইদানিং, আমি একটু ফ্যাশনের বিপরীতে আর কি, যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, এরকম একটা কথা ছেলেদের মধ্যে প্রচলিত আছে, which is absolutely wrong. সিজিপিএ ডাজ ম্যাটার। কারণ এই সিজিপিএ রিফ্লেক্ট করে গত 5 বছরে আপনি কি শিখছেন, কতটুকু সিনসিয়ার ছিলেন আপনার লার্নিং এর প্রতি, এবং তারই রিফ্লেকশন হচ্ছে আপনার সিজিপিএ। 5 বছরে আপনি কিছুই করতে পারেন নাই, 2.1 সামথিং সিজিপিএ নিয়ে বেরোইছেন, হঠাৎ করে কর্পোরেটে যাই আপনি এমন কোন জাদুতে এর বিশাল পরিবর্তন করে ফেলবেন, কর্পোরেটে যাই এমন কোন জাদু বলে আপনি এখন সবকিছু পড়ালেখা সবকিছু নিজ থেকে জানা শিখবেন। আপনি 5 বছরই তো পড়েন নাই ঠিক মতো, যেটা আপনার পড়ার কথা ছিল। এখন নতুন করে বাইরের বই পড়ে আপনি কিভাবে এখানে ভালো ব্র্যান্ড প্র্যাকটিশনার, মার্কেটার হবেন? সুতরাং এইটাও একটা ভুল সিগন্যাল আমরা আমাদের ছাত্রদেরকে অনেক সময় দিচ্ছি। আমি আবার বলি, সফট স্কিল এনশিওর করার আগে হার্ড স্কিল এনশিওর করেন। আউট অফ দ্য বক্স থিঙ্ক করার আগে ইনসাইড দ্য বক্স কি আছে সেটা আগে ভালো করে জানেন, তারপরে আউট অফ দ্য বক্স চিন্তা করার সাহস করেন। নাম্বার 3, সিজিপিএ ম্যাটার করে, প্লিজ টেক কেয়ার অফ ইউর সিজিপিএ, ইট ম্যাটার্স। নাম্বার 4, আমি আরেকটা কথা বলে শেষ করি। আপনি যেহেতু আপনার কোশ্চেন ছিল আসলে কোন কোন জিনিসগুলোতে ফোকাস করতে হবে মার্কেটার হতে গেলে, আমি একদম কনভেনশনাল জিনিসগুলো যেগুলো সবাই সবাই বলে সেগুলো দিয়ে শুরু করতে পারতাম, আমি সেগুলো একটাও বলছি না, কারণ সেগুলো সবাই জানে, সেগুলো আমরা প্রায় বলি যে ওই যে কলেজ ড্রপ আউট। কিছু ছেলে মেয়ে এরকম একটা বিষয় বলতে ইদানিং গর্ববোধ করে, যে আরে কি হয়েছে, জ্যাকমা কলেজ ড্রপ আউট ছিল, তারপরে বিল গেটস কলেজ ড্রপ আউট, ইউনিভার্সিটি ড্রপ আউট ছিল, কি হয়েছে, তো আমিও পেরে যাব। জ্যাকমা, বিল গেটস ইউনিভার্সিটি ড্রপ আউট বা হচ্ছে হার্ভার্ড ড্রপ আউট, হার্ভার্ড ড্রপ আউট আর বুরুঙ্গামারি কলেজ ড্রপ আউট কিন্তু সেম না। আর তারা ড্রপ আউট ছিল না, তারা স্টুডেন্ট লাইফেই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল, এমন একটা বিজনেস প্রসেসের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিল, ফেসবুকে যে সময়টা দিতে হচ্ছিল বা মাইক্রোসফটে যে সময়টা দিতে হচ্ছিল, ওই সময় দেওয়ার পরে জাগারবার্গের পক্ষে সম্ভব না আর তার ডিগ্রিটা কন্টিনিউ করা, কারণ ডিগ্রি করার পরে ওরা ফেসবুকের মধ্যে একটা প্রতিষ্ঠানে তো চাকরি করবে, আর সেই রকম একটা প্রতিষ্ঠান সে নিজে দাঁড় করে ফেলেছে। সুতরাং তার কেসটা আর আমাদের যে ছেলেটা কথায় কথায় বলে যে ডিগ্রি ডাজন্ট ম্যাটার, তার কেসটা কিন্তু সেম না, কনটেক্সটটা সেম না। সুতরাং এইরকম মানে কথা বলা এবং এরকম সান্ত্বনা নিজেকে দেওয়ার চেষ্টা করা, এটা নিজের ক্ষতি করা এবং নিজের বোকামি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আরেকটা কাজ আমাদের ছেলেরা ইদানিং করে, তারা আসলে অনেক কিছু নিয়ে একসাথে ব্যস্ত হয়ে পড়ে, তাদের ফোকাসটা খুব কম, সবকিছু করতে চায়। এটা মনে রাখতে হবে, জ্যাক অফ অল ট্রেডরা কিন্তু দিন শেষে মাস্টার অফ নান। আমি করতে চাই আপনি একটা জায়গাকে আগে ফোকাস করেন, ওই ফোকাসের দিকে, ওই গোলের দিকে ব্লাইন্ডলি এগোতে থাকেন। তার আশেপাশে পেরিফেরিতে অন্য কিছু কাজ আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনার ফোকাস একাধিক হওয়া উচিত না। ফোকাস শুড অলওয়েজ বি ফিক্সড। ফোকাস শুড অলওয়েজ ধন্যবাদ বি ডক্টর নাজমুল হোসেন। রাইট, সো দিস ইজ অ্যাবসলিউটলি লাভলি। আমি এবার আসবো মির্জা গালিব বিন মাহমুদ আপনার কাছে। আপনি এটাকে কিভাবে দেখতে চান, যে আপনি এখন যখন আপনি রিক্রুটমেন্টে আসেন ফ্রেশ ট্যালেন্টে, সো আপনি কোন কোন এরিয়াস গুলো আপনি কনসার্ন, যে আপনি কি দেখতে চান একজন ট্যালেন্ট এক এন্ট্রি এবং ফ্রেশারদের ক্ষেত্রে? আরেকটা কোয়েশ্চেন হলো যে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, যে সামবডি বিকামিং এ ম্যানেজার, আপনি তখন তার ক্ষেত্রে কোন জিনিসটা দেখবেন স্পেসিফিক্যালি? এই দুইটা বিষয়টা যদি একটু কাইন্ডলি অ্যাড্রেস করেন। থ্যাংক ইউ কামরুল ভাই। ফার্স্টে যদি বলি যে আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসি, অফকোর্স ইউনো দেখুন ইন্টারভিউ বোর্ডে কিন্তু গত 5, 7, 8 বছর ধরে বসছি। তো যেটা হয় যে খুব এখন বসে 2 মিনিটের ভিতর বুঝে যাওয়া যায় বা বুঝে যাওয়া সম্ভব, এবং দেয়ার ইজ অলসো সাম টেকনিক্যাল থিং যার মাধ্যমে বুঝে যাওয়া যায় যে এই ছেলেটা বা মেয়েটা কতটুকু আসলে জানে, নলেজটা কতটুকু। স্যার যেটা বলছিলেন যে ওই হার্ড স্কিল, ওই নলেজটুক যদি বেসিক নলেজটুক না থাকে তাহলে কিন্তু তাকে আমি গড়ে পিটে নিতে পারবো না। তার যদি বেসিক নলেজ থাকে, বাকিটা আমি ওই শুরুতে বললাম যে ক খ জানলে বাকি সেন্টেন্স স্ট্রাকচার আমি শেখাতে পারবো, বাট ক খ যদি না জানে আমার পক্ষে সম্ভব না তাকে শেখানো, বিকজ দ্যাট ইজ নট আই এম পেইড ফর, এন্ড দ্যাট ইজ নট দ্য পারসন উইল বি পেইং, আই মিন পেইড ফর।
সো অবভিয়াসলি ফার্স্ট হচ্ছে যে বেসিক নলেজ আছে কিনা, সেকেন্ড হচ্ছে যে তার আদার যে ব্যাপারগুলো, একজন মার্কেটিয়ারের জন্য এক্সট্রোভার্ট হওয়াটা জরুরি। তার প্রেজেন্টেশন স্কিল, মানে নট স্লাইড প্রেজেন্টেশন, সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে সে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব, এবং সেটা দেখেই বোঝা যায়। আপনি যদি নিজেকে, স্লাইড বাদ দিন, আপনি যদি নিজেকে ভালো মতো প্রেজেন্ট করতে না পারেন দুইজন লোকের সামনে, আপনি 50 জন লোকের সামনে স্লাইড প্রেজেন্ট করবেন কিভাবে, সেটা তো পরের কথা। সো হুম ইউনো, আপনি আপনি কিভাবে কথা বলছেন, আপনার রিপ্রেজেন্টেশন স্কিল কি, দ্যাট ইজ অ্যানাদার থিং। সফট স্কিল বলি বা যাই বলি। এরপরে হচ্ছে আমার আমার পার্সোনালি খুব কমন একটা কোশ্চেন থাকে যে লাস্ট কি বই পড়েছে। হ্যাঁ, হুম লাস্ট কি বই পড়েছে, এইটা, এই উত্তরটা দেওয়ার আগে আমি বুঝি যে পড়াশোনা কত দূর বা পড়ে কিনা। বিকজ যদি আপনি পড়াশোনার ভেতরে থাকেন, আপনি চট করে বলতে পারবেন যে হ্যাঁ গতকাল বা আমি পড়েছি এই বইটা, আর যখনই দেখি যে মাথা তখনই বুঝি যে আচ্ছা পড়াশোনার অবস্থা কি। তো প্রবলেমটা কোথায়? বলতে পারেন যে বই পড়ার সাথে মার্কেটিং এ চাকরি করার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্ক আছে হচ্ছে স্যার যেটা বললেন, মার্কেটিয়ারের কাজ কিন্তু শুধু থিওরি জানলে হয় না। মার্কেটিয়ার হতে হলে, ভালো একজন মার্কেটিয়ার হতে হলে আপনাকে মানুষের সাইকোলজি জানতে হবে, পলিটিক্যাল হিস্ট্রি জানতে হবে, জানতে হবে, ধর্ম জানতে হবে। কেন একটা মানুষের মার্কেটিং এর কাজ কি? মার্কেটিং এর কাজ মানুষের একটা সমস্যা তৈরি, সমস্যা খুঁজে হুম বের করা এবং সেই সমস্যার একটা সমাধান নিয়ে আসা, এবং তাকে কনভিন্স করা যে আপনি যে সমস্যাটার সমাধান নিয়ে এসছেন, আপনি যে সমাধানটা নিয়ে এসছেন সেটাই সব ভালো সমাধান অন্যান্য সমাধানের তুলনায়, রাইট? তার মানে আপনি তাকে কনভিন্স করতে হবে। তো কনভিন্স করতে হলে তার চিন্তাধারা আপনাকে জানতে হবে। একটা মানুষের চিন্তাধারা তার সমাজ, তার অর্থনীতি, তার পলিটিক্স, তার তার ধর্মীয় অবস্থান, তার সোসাইটাল ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছুর দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি সেগুলো না জানেন, হাউ ইউ উইল কনভিন্স দ্য পারসন, হাউ উইল রিড দ্য পারসন। তো এইটা যদি জানতে হয় আপনাকে কিন্তু পড়তে হবে। আপনি কিন্তু এগুলো হুম মানে দেয়ার ইজ নো কি বলবো ডাটা ট্রান্সফার, যে আপনি এটা কয়েক টেরা ডাটা আপনাকে ঢুকিয়ে দিল, আপনি জেনে হুম গেলেন যে। তো আপনাকে এটা জানতে হলে আপনাকে পড়তে হবে। কি পড়তে হবে? এটা কি কোনো ফিক্স বই আছে? না, কোনো। প্রবলেম হচ্ছে যে কোনো ফিক্স বইও নাই। আপনাকে বই পড়তে হবে, গল্পের বই পড়তে হবে, কবিতা পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে। আপনাকে হাতের কাছে যা আছে সব পড়তে হবে। বিকজ এখন প্রবলেম হচ্ছে যে কারো যদি ওই পড়ার অভ্যাসটা না থাকে, কেন হুম জিজ্ঞেস করি যে লাস্ট কি পড়েছো, সেটা হচ্ছে যে পড়ার অভ্যাসটা বোঝার জন্য। পড়ার অভ্যাসটা যদি না থাকে তাহলে এগুলো পড়বে কিভাবে? আর এটা যদি না পড়ে তাহলে হাউ হি অর শি বিকাম এ গুড মার্কেটিয়ার, বিকজ হুম এইগুলো তো অ্যাভিনিউ অফ নলেজ বা অ্যাভিনিউ অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এই জিনিসগুলো অবভিয়াসলি খুবই ক্রিটিক্যাল। এবং তার সাথে হচ্ছে যে তার, আমি মার্কেটিয়ার হিসেবে বলি যে অবজারভেশন পাওয়ার কি। কারণ তাকে হুম কিন্তু আমরা যতই রিসার্চ করি বা যত কিছুই বলি, আমি যেটা বললাম যে অসংখ্য রিসার্চে বসছি, দেখছি যতটার প্রত্যেকটা রিসার্চে আমার হচ্ছে যে যতটুকু ইনফরমেশন আপনি মানুষের মুখ থেকে বের করতে হুম পারবেন, তার থেকে বেশি ইনফরমেশন আপনি বের করতে পারবেন তাকে যখন অবজার্ভ করবেন। সে কিভাবে তার কথা বলছে, অ্যাটিটিউড। কিভাবে বসছে, তার হুম অ্যাটিটিউড। তো হোয়াট এভার হি অর শি টেলস, আপনি একজন রেসপন্ডেন্ট মুখে যত কিছুই বলুন, আপনি যখন তাকে অবজার্ভ করবেন, ইট উইল গিভ ইউ এ লট মোর সিগন্যাল এন্ড কারণ ইনফরমেশন দেন ওরাল হোয়াট এভার হি রেসপন্স সেজ। ইজ অলওয়েজ বায়াসড মোর অর এক্স্যাক্টলি, লেস। কারণ আমরা যখন কোশ্চেন করি, এক্স্যাক্টলি, আমরা রিসার্চের সময় কিন্তু এটা খেয়াল করি, তালিবে একটু যোগ করি, হ্যাঁ। আমরা যখন বলি যে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার ভাবনা কি, বা এটা কি ওইটা কি, যে রেসপন্ডেন্ট সে বোঝার চেষ্টা করে যে এই মানুষটা কি শুনলে খুশি হবে, ঠিক কি সে আমাকে শুনতে খুশি চাচ্ছে, করার জন্য এক্স্যাক্টলি। একটা উত্তর দেয়। ওই উত্তরটা কিন্তু হাইলি বায়াসড। এখন কিন্তু আর সেই বাস, ধরনের রিসার্চ করি না। এখন কিন্তু এই যে আমরা যে নিউরো সায়েন্স, নিউরো মার্কেটিং এর কথা বলি, ইভেন আপনাকে আমি মুখে কিছুই জিজ্ঞেস করবো না, আপনার ফেসবুকের পোস্ট, আপনার গত 3 মাসের ফেসবুকের পোস্ট দেখে আমি বুঝতে পারবো পোস্ট দেখলে আপনি তো আমি আসলে কি বুঝে যেতে ভাবছেন। পারি যে আপনার, এক্স্যাক্টলি। তো তো এই এই অবজারভেশন হবে কিভাবে? হুম আপনি যদি মানুষের সাথে না ঘুরেন, আপনি যদি বাইরে না যান, আপনি যদি আশেপাশে যদি আপনার ঘোরার আপনার যদি অভ্যাস না থাকে, হাউ ইউ উইল সি অ্যান্ড অবজার্ভ পিপল। সো দ্যাট ইজ অলসো আমি বলবো যে রিকোয়ারমেন্ট, সো দ্যাট ইউ হ্যাভ দিস অ্যাবিলিটি, হুম আপনার এই হুম ন্যাচারাল ইচ্ছা আছে যে আপনি মানুষকে দেখতে পারেন, মানুষের সাথে কথা বলতে পারেন, মানুষকে অবজার্ভ করতে পারেন, এবং সেখান থেকে আপনি কিউ বের করে নিয়ে আসতে পারেন যে এই লোকটার প্রবলেমটা কি, টেনশনটা কি। হুম তো এই 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 জিনিসগুলো ইজ বিহেভিয়ারাল ভেরি সায়েন্স, ক্রিটিক্যাল তাই না? টু বিকাম, হুম এই জিনিসগুলো ভেরি ক্রিটিক্যাল টু বিকাম এ গুড হুম মার্কেটিয়ার। সো অবভিয়াসলি শুধু হার্ড স্কিল বা মানে বা সফট স্কিল দুটো তো দরকারই, তার সাথে এই যে বিহেভিয়ারাল ব্যাপারগুলো, এই বিহেভিয়ারাল হুম হুম ব্যাপারগুলো কিন্তু প্রচন্ড দরকারি। আপনার একজন মার্কেটিয়ারের জন্য খুবই জরুরি বা খুবই রিকোয়ার্ড স্কিল হচ্ছে সে মানুষের সাথে মিশে কাজ করতে পারে কিনা, টিমে কাজ করতে পারে হুম কিনা, এবং সে মানুষকে কোঅর্ডিনেট করতে পারেন কিনা। বিকজ মোস্ট অফ দ্য টাইম মার্কেটিয়ার উইল ফাইন্ড হিমসেলফ
অ্যাজ এ কোঅর্ডিনেটর অফ দ্য এন্টায়ার প্রোগ্রাম। আপনাকে সাপ্লাই চেইনের সাথে কাজ করতে হবে, ফাইন্যান্সের সাথে কাজ করতে হবে, ফ্যাক্টরির সাথে কাজ করতে হবে, সেলসের সাথে কাজ করতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আপনাকে কোঅর্ডিনেট করতে হবে। ইউ আর দ্য সেন্ট্রাল বিজনেস হাব। মানে তাকে টিম ম্যান হতে হবে, টিম ওয়ার্কার হতে হবে। শুধু টিম ওয়ার্ক না, তার এই কোঅর্ডিনেশনের স্কিলটা থাকতে হবেই। এখন হুম। আপনি যদি মানুষের সাথে কথা বলতে কমফোর্ট না ফিল করেন, আপনি খুব ভালো নলেজ আছে, আপনি সবকিছু ঠিক আছে, বাট আপনি আসলে মানুষের সাথে খুব বেশি কথা বলতে আগ্রহী না, আপনি চুপচাপ বসে নিজের কাজ করতে আগ্রহী, ফ্যান্টাস্টিক, বাট দ্যাটস নট এ ম্যাটেরিয়াল অফ মার্কেটিং, আনফরচুনেটলি। ট্রু। আচ্ছা, ধন্যবাদ। ক্যান উই হ্যাভ সাম কোয়েশ্চেনস? আমি যদি দেখতে পাচ্ছি না, আমার এখানে ইলেকট্রিসিটি নাই, আমার ব্যাক এন্ডে আছে। আমি একটু বলবো যে আমরা যদি কিছু কোয়েশ্চেন অ্যাড্রেস করতে পারি তাহলে খুব সুবিধা হয় আমাদের জন্য। কোশ্চেনগুলো আসতে থাকুক, এর মধ্যে আমি একটু ওই আপনি একটু গালিব ভাইয়ের অ্যাড করেন। জি জি প্লিজ একটু অ্যাড সেটা করেন। হচ্ছে জি একটু আমি যেগুলো বললাম সেই সাথে তো আরো উনি কতগুলো পয়েন্ট যোগ করলেন গালিব ভাই, যে এটা যদি আমরা সামারাইজ করি, এর ব্যাপারটা হচ্ছে এরকম, একজন ভালো মার্কেটার হচ্ছে আসলে একজন এমন একজন লোক যে মানুষের মধ্য থেকে জিনিসগুলো বের করে আনতে পারে। তো এই প্রসঙ্গে যদি আমরা একটু বলি, যেমন ওই যে আপনাদের মনে আছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে একটা উপন্যাস ছিল, আমরা সবাই এখন পর্যন্ত মনে করি, কারণ এই পদ্মা নদীর মাঝে উপন্যাসটা লেখার জন্য মানিক বন্দ্যোপাধ্যায়, আমি এই উদাহরণটা কেন দিচ্ছি, হি ওয়াজ এ গুড মার্কেটার। কারণ এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটা লেখার জন্য সে কিন্তু পদ্মার পাড়ের মাঝিদের মাঝখানে প্রায় কয়েক বছর বসবাস করেছে, তারপরে সে এক্সপেরিয়েন্সটাই সে এই উপন্যাসের মাধ্যমে শেয়ার করেছে। এখনো কিন্তু উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য রাইটার্স এন্ড উপন্যাসিক, এখনো কিন্তু প্রতি বছর অসংখ্য উপন্যাস বের হচ্ছে, পরের বছর আমরা সেগুলো মনে রাখছি না, কারণ ওগুলো আমরা অভিজ্ঞতা থেকে লিখছি না, মার্কেটের ভিতরে ঢুকে সেখান থেকে লিখছি না। আমার কাছে আর মার্কেটিংও কিন্তু ঠিক তাই, এসি রুমের ভিতরে বসে আপনি ডিসিশন নিলেন আর কাস্টমার সেটা অ্যাকসেপ্ট করলো, ইটস নট এট অল মার্কেটিং। আপনাকে মার্কেটিং করতে গেলে মার্কেটের ভিতরে ঢুকে ঝাঁপ দিয়ে, সমস্যার ভিতরে ঝাঁপ দিয়ে সমাধান বের করতে হবে। এসি রুমে বসে মার্কেটিং হয় না। এটা কেন বললাম, আমাদের যারা ইয়াং মার্কেটার্স যারা আছে, যারা ইউনিভার্সিটি থেকে মাত্র পাশ করে বের হয়, তাদের এক ধরনের এক্সপেকটেশন থাকে, আমি এখন আরলায় জয়েন করব বা নেসলেতে জয়েন করবো বা ইউনিলিভারে জয়েন করব, ডে ওয়ান থেকেই তো আমি একটা ডেস্কে বসবো, সুন্দর এসি রুমের ভিতরে কাজ করবো, এটা একটা ঝামেলা থাকে। কিন্তু আসলে যাকে আপনি দেখছেন আজকে আপনার সামনে, আপনার সুপারভাইজার, সেও কিন্তু একদিনে ওইখানে আসে নাই, তার শুরুটাও কিন্তু ওইভাবেই ছিল। সো মার্কেটার হতে গেলে আরেকটা কথা যেটা আমরা দুজনে মিলে বললাম, তার সাথে একটা কথা যোগ করতে হবে, যে কষ্ট করার একটা মানসিকতা ডে ওয়ান থেকেই আপনার রাখতে হবে। যাকে আপনি এখন আপনার আইডল হিসেবে দেখছেন, সেই ভদ্রলোক কিন্তু 15-20 বছর পরে আজকে এই জায়গায় আসছে, ডে ওয়ান থেকেই সেই জায়গায় আসে নাই। তার স্টার্টিংটা ছিল কিন্তু একেবারেই মার্কেটে, একদম সে সকালবেলা প্রোডাক্ট নিয়ে যেত, বুঝিয়ে দিত, বিকেলবেলা আবার সেটা কালেকশন হয়তো করতো, এরকম এরকম একটা টিমকে তার লিড করতে হয়েছে। আজকে 20 বছর পরে সে একটা জায়গায় আসছে। তো আপনাকেও মার্কেটার হতে গেলে সেই মেন্টালিটি নিয়েই কিন্তু মার্কেটিং এ ইনক্লুড হতে হবে, বা এই প্রফেশনে আসতে হবে। সো দিস ইজ জাস্ট এ মাইন্ডসেট। এটা কিন্তু আসলে সবকিছুর ঊর্ধ্বে। এই মাইন্ডসেট না থাকার কারণে কিন্তু আমাদের দেশে অনেক তরুণ ছেলেমেয়েরা আসলে পারছে না, এগিয়ে যেতে পারছে না। যেখানে আমরা দেখি যে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান ছেলেমেয়েরা পার্টিকুলারলি, তারা গ্লোবালি মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে কিন্তু দে আর লিডিং, জাস্ট অনলি বিকজ অফ দ্য অ্যাটিটিউড অ্যান্ড মাইন্ডসেট। সো কোয়েশ্চেন্স প্লিজ, আমি কিছু কোয়েশ্চেন দেখতে চাই, আমরা যদি স্ক্রিনে দেখতে পাই। ওয়ান অফ দ্য কোয়েশ্চেন ওয়াজ ফর গালিব বিন মোহাম্মদ। কোয়েশ্চেন প্লিজ। What should we do as students to the industry oriented? Okay, so this is one of the question. Can I have the question? একটু আগে যেটা দেখলাম যে ডাইরেক্টলি দিয়ে ফেলছি, তাই না? ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হতে গেলে স্টুডেন্টদের কি করা হবে? রাইট, এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এটাকে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এইটা খুব একটা ক্রিটিক্যাল কোশ্চেন আই থিংক। মানে দেখুন, এখানে তিনটা আমি চিন্তা করছি যে এখানে অনেকটা তিনটা পার্টি আছে। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা ধরেন কর্পোরেট, আরেকটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, আরেকটা আছে মাঝখানে বেচারা স্টুডেন্টরা। আমরা বলছি এডুকেশন ইনস্টিটিউট কেন আমাদের সাথে কোলাবোরেট করে না, এডুকেশন ইনস্টিটিউট বলছে যে ইন্ডাস্ট্রি কেন এগিয়ে আসে না, স্টুডেন্টরা কিন্তু মাঝখানে যেটাকে বাংলায় বলে মাইন্ডকাচি পায়, তারা বেচারারা জানেও না যে কিভাবে করলে ওরিয়েন্টেড হবে। এখন অবভিয়াসলি এই জন্য এই দিস কোশ্চেন ইজ আমি বলবো যে ইজ এ রিলিজ অফ ফ্রাস্ট্রেশন অ্যাজ ওয়েল, বিকজ আসলে তো জানে না এখন কিভাবে করা যায়। এক হচ্ছে যে অফকোর্স ইনস্টিটিউটের মাধ্যমে আসা যায়, আমাদের যে ইউনিভার্সিটিগুলোর সো কল্ড একটা করে ক্যারিয়ার সার্ভিস ডিপার্টমেন্ট থাকে। আনফরচুনেটলি ক্যারিয়ার সার্ভিস ডিপার্টমেন্টগুলোর কাজই আমি এখনো বুঝি না। হ্যাঁ, সরি, ডোন্ট টেক মি রং, বাট সেমিনার আয়োজন করা, যেটা স্যার বললেন
এইটা ইজ নট দ্য ক্যারিয়ার সার্ভিস ডিপার্টমেন্টের কাজ। ইন্টার্নশিপ আরেকটা ক্রেস ধরিয়ে দেওয়া, দ্যাট ইজ ইন্টার্নশিপের জন্য প্রেস করে দেওয়া, দ্যাট ইজ নট দ্য ক্যারিয়ার সার্ভিস। আমার কমিউনিটিরই অনেকে খুব পছন্দ করবে, বাট প্র্যাকটিস ফাইন। আপনি কিছু করেন নাই, কিন্তু বিকজ দিস ইজ এ ক্রাইসিস। আমি একদিকে আমার মিলিয়ন গ্রাজুয়েট বসে আছে, চাকরি পাচ্ছে না, অন্যদিকে আমি সার্কুলার দিয়ে বসে আছি, আমি লোক পাচ্ছি না। আই ক্যান টেল ইউ, আমি এই প্রোগ্রামে বসে বলতে পারি 8 থেকে 10টা কোম্পানির নাম যারা গত 1.5-2-3 বছর ধরে লোক খুঁজছে, এখনো পাইনি। ক্যান ইউ বিলিভ? বাংলাদেশের মতো জায়গায় এক একটা কোম্পানি 2-3 বছর ধরে লোক খুঁজছে, লক্ষ লক্ষ টাকা বেতন হাতে নিয়ে, গাড়ি হাতে নিয়ে লোক খুঁজে পাচ্ছে না কেন? আবার আরেক দিক থেকে লক্ষ লক্ষ অন্য দেশের লোকজন এসে বাংলাদেশে কাজ করছে। তো এটা কি? আমার লক্ষ লক্ষ লোক ছেলেরা বসে আছে, কাজ পাচ্ছে না, আমি কাজ দেওয়ার মতো লোক পাচ্ছি না, আরেক দেশের লোক এসে কাজ করছে। পিকুলিয়ার একটা মানে প্যারাডক্স তৈরি হয়েছে সোজা কথা। তো ইন্ডাস্ট্রির সাথে কিভাবে ওরিয়েন্ট হতে পারে? অবভিয়াসলি ইনস্টিটিউটকে প্রেসার দেওয়া স্টুডেন্টদের পক্ষ থেকে যে লুক, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড উইথ সাম কোম্পানি, ইট ইজ ইওর জব টু মেক মি দ্যাট অ্যাক্ট। যদি সেটা না হয়, যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে না হয়, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্রোচ ডিরেক্টলি? আমার কাছে মনে হয় না বাংলাদেশে এমন কোনো লোক আছে যার, ধরেন মার্কেটিং এর কথাই বলি, যে যদি একটা মার্কেটিং এর স্টুডেন্ট গিয়ে তাকে বলে যে স্যার আমি তো ইন্টার্ন করতেও আসিনি, বেতনও চাই না, আমি আপনার এখানে 6 মাস জাস্ট, আপনি যে আপনার তো অসংখ্য প্রজেক্ট চলে, আপনার মার্কেট অ্যাক্টিভেশন প্রজেক্ট চলে, রিসার্চ প্রজেক্ট চলে, আরো অনেক রকম প্রজেক্ট চলে, আমি আপনার যে কোনো একটা প্রজেক্টে ফ্রি কাজ করব, আই জাস্ট ওয়ান্ট টু কাম হিয়ার, ওয়ার্ক এনি অফ ইউর ব্র্যান্ড ম্যানেজারের সাথে বা ব্র্যান্ড এক্সিকিউটিভের সাথে, আমি জাস্ট কাজ করতে চাই। আমার মনে হয় না যে কেউ এটাকে রিফিউজ করবে। কেন করবে? বিকজ ও তো আপনার কাছে কিছু চাচ্ছে না, রাদার সে চাচ্ছে যে আপনার সাথে আপনার টিমে একটু কাজ করার জায়গা। আমার যদি, এবং আমার তো এমন না যে আমার কোনো প্রজেক্ট চলে না বা আমার কোনো কাজ চলে না, তো যদি অর্গানাইজেশনের জন্য ভেতর থেকে না হয়, এখন ফেসবুকের যুগ, দেয়ার আর সো মেনি কানেকশন আমাদের সবার কাছে আছে। হ্যাঁ, আমরা ফেসবুকে কিন্তু প্রচুর সময় ইউজ করি, লিঙ্কডইনে আমরা প্রচুর সময় ইউজ করি, সেটা না করে ওয়াই ডোন্ট উই কানেক্ট উইথ সাম পিপল যারা বিভিন্ন অর্গানাইজেশনে আছে, এবং তাদের সাথে বলি যে স্যার আই ওয়ান্ট টু, বা ভাইয়া আমি আপনার সাথে, আপনি আপনার টিমে বা আপনি আপনার কোনো প্রজেক্টে, আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ফর ওয়ান মান্থ অর 2 মান্থ, ওয়াই নট? নাও যে সময়টা, হ্যাঁ কি হবে যে আমি ওই তখন না এই কিছু কোশ্চেন আছে, আমি কি ফ্রি কাজ করব? ভাই তুমি ফ্রি কাজ করছো না, তুমি যে নলেজটা পাচ্ছ, যে ওরিয়েন্টেশনটা পাচ্ছ, দ্যাট উইল বি $1 million ফর ইউ ইন দ্য লেটার কেস। নাও ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন মানে, আমরা একটা প্রশ্ন পেয়েছি, আমি যেটা আপনাদের জানতে চাই, না হয় আপনাকে এভাবে অ্যাপ্রোচ করতেই হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু যোগ করি। কোশ্চেনটার উত্তর আসলে, কোশ্চেনটা ছোট কিন্তু উত্তর কিন্তু অনেক বড়। গালিব ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে নিজেদেরকে এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, স্টুডেন্ট যদি নিজেদের মতো উইলিংলি এবং ইন্ডিপেন্ডেন্টলি কর্পোরেটে যায় বা কোম্পানির কাছে কোনো অ্যাপিল করে, অধিকাংশ ক্ষেত্রেই তাকে অ্যাক্সেসই দেওয়া হয় না, এটা গ্রান্ট করা হয় না। সেই ক্ষেত্রে আসলে ইনস্টিটিউশন থেকে, ট্রু না, ইনস্টিটিউশন থেকে অ্যাপ্রোচটা করলে এটা বেটার হয়। এবার আসেন, আপনি যেহেতু বললেন যে আপনার কিন্তু এরকম ইন্টার্ন লাগে, তাহলে ওয়াই নট ইউ অ্যাপ্রোচ অল দ্য ক্যারিয়ার কাউন্সিল, যেটাকে আমরা সিসিসি ক্যারিয়ার কাউন্সিল সেন্টার বলি, ইউনিভার্সিটিগুলোতে আছে। আপনারাও কিন্তু সেখানে চিঠি দিতে পারেন। আপনারা মনে করেন কেউ আসছে না কেন, আবার আমরা মনে করি কেউ ডাকছে না কেন, আসলে দুই পক্ষই রেডি, কিন্তু মাঝখানে একটা ব্রিজের কেন জানি অভাব। তো আপনারাও কিন্তু ওখানে চিঠি দিতে পারেন যে আমরা আরলা ফুডস আমাদের করছি, মানে আরলা ফুডস এর কথা যদি বলি, আমাদের কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের যোগাযোগ আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে আছে, ব্র্যাকের সাথে আছে, ইউনাইটেডের সাথে আছে, আমরা কিন্তু রেগুলার এখান থেকে, মানে এখানে আমার যেটা মনে হয় সামগ্রিকভাবে কয়েকটা কোম্পানি করছে, আমি যদি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করে, সাথে সামগ্রিকভাবে একটা বিগার পিকচার নাই, যেখানে যেটা আমাদের ন্যাশনাল লেভেলে দরকার, যেটা আমরা দেখতে পাই আমাদের এখন যে ক্রাইসিস, কিন্তু ন্যাশনাল কোঅর্ডিনেশন নাই। আমাদের সিমিলার পিকচার কিন্তু এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সবগুলো ইউনিভার্সিটির যে ক্যারিয়ার ডিপার্টমেন্ট, তাদের সাথে সবগুলো কোম্পানির যে একটা যদি ইন্টিগ্রেশন করা যেত, আসলে হোয়াট ইজ দি সেন্ট্রাল রিকোয়ারমেন্ট 100টা কোম্পানি থেকে 10টা ইউনিভার্সিটি, 100 ইউনিভার্সিটির জন্য, তাহলে মনে হয় দ্যাট কুড বি সলভ। আদারওয়াইজ কিন্তু একটা কোম্পানির পক্ষে 100 ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করা যেমন অসম্ভব ব্যাপার, আবার একটা ইউনিভার্সিটির পক্ষে 1000 কোম্পানির সাথে কানেক্ট করা, দ্যাট ইজ সিমিলার ওয়ে ইম্পসিবল। এটা কিন্তু আমার একটা রিফ্লেকশন, দ্যাট আমি এখন যদি যখন ব্লেম দিতে যাই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সামগ্রিক কোঅর্ডিনেশনের যে অভাব, তো সেখান থেকে আমার যেটা মনে হলো যে সিমিলার পিকচার ইজ হ্যাপেনিং উইদিন দ্য ইউনিভার্সিটি এন্ড দ্য অর্গানাইজেশন। আপনারা কি মনে করেন? হ্যাঁ, এবং মানে নো ডাউট, এবং এটা শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে না, প্লেসমেন্ট বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশনের ক্ষেত্রে না, এটা কিন্তু একই রকম ভাবে মানে কর্পোরেটে যারা কাজ করছেন আর যারা এডুকেশন ইনস্টিটিউটে কাজ করছেন,
এদের ক্ষেত্রেও একই রকম। আমি পার্সোনালি বা এরকম অনেকে আছেন তারা কিন্তু চাই যে আমি ইউনিভার্সিটিতে যাব, ছেলেদের সাথে 2-3টা কথা বলবো। মাঝে মাঝে আমি ক্লাসে কি আমি আমার আমার যে ব্যর্থতাগুলো আছে সেটাকে নিয়ে আমি কথা বলতে পারি না? অবশ্যই পারি। আমি কি আগ্রহী না? অবশ্যই আগ্রহী। এরকম অনেকে আছে। বাট আমি জানি না কার কাছে যে আবার আমি যদি অ্যাপ্রোচ করি, এটার আবার অনেক রকমই আছে যে আচ্ছা আপনি তো ক্লাস নিতে চান না, আমি তো ক্লাস নিতে চাই না, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স। একই রকম ভাবে অনেক স্যার আছেন যারা চাচ্ছেন যে আচ্ছা এই কোম্পানি যে এরকম একটা প্রজেক্ট করছে, আমি এটার সাথে যদি ওরিয়েন্ট হতে পারতাম, আমি যদি এর সাথে কাজ করতে পারতাম, আমার জন্য শেখা হতো এবং আমিও তো কোম্পানিকে হেল্প করতে পারতাম যে কি কি করছে একটা আলাদা পার্সপেক্টিভ থেকে। বাট ওই যে বললাম যে বড় রাজি বউ রাজি, কিন্তু কাজীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাইট, ধন্যবাদ। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলিয়ে দিবে এটাকে জানে। এটা একটা সামগ্রিক একটা মানসিকতার ব্যাপার। আমরা একটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেয়েছি, আমি যদি সামনে স্ক্রিনে পাই, আমিন উদ্দিন থেকে আমার ইন্টারনেট ফিরে এসছে, সো আই ক্যান সি নাও, যে ভারত শ্রীলঙ্কানরা কেন বা ঠিক কোন গুণগুলোর কারণে এত উচ্চ পদে সচরাচর যেতে পারে যেটাতে আমরা পারছি না। সো এটা এই প্রশ্নের উত্তর আমি দুজনের কাছ থেকে শুনতে চাই। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দ্যাটস ভেরি ট্রু। ওকে, এটা বলি তাহলে। এটা হচ্ছে, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কিছু কাজও করেছিলাম, আমার কিছু রিসার্চ আছে এটার উপরে, ইটস স্টিল অনগোয়িং, যে কারণে আমি খুব আগ্রহ নিয়ে কোশ্চেনটার উত্তর দিতে চাইলাম। আমরা বাংলাদেশের প্রায় 1 কোটি লোক, মানে সরকারি বেসরকারি হিসাবে বৈধ অবৈধ মিলিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাইরে থাকে। এবং এই লোকগুলো বছরে 12 বিলিয়ন ডলার বাংলাদেশে সেন্ড করে, 12 বিলিয়ন ডলার। আর ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, চাইনিজ, ভিয়েতনামিজ এবং আরো অন্যান্য কিছু লোক, এই শ্রীলঙ্কা একটু তো বললামই, এরা বৈধ অবৈধ মিলিয়ে বাংলাদেশে, কারণ অবৈধ কেন বলছি, টুরিস্ট ভিসা এসে কাজ করে, এই এক্সাম্পল বহুত আছে, এনাফ। সো বৈধ অবৈধ মিলিয়ে এরা আছে প্রায় 5 লাখ, বাংলাদেশে বিদেশি কর্মী আছে 5 লাখ। এই 5 লাখ বিদেশি কর্মী প্রতি বছর তাদের দেশগুলোতে পাঠায় 6 বিলিয়ন ডলার। এবার একটু আরেকবার বলি, 1 কোটি মানুষ বাংলাদেশ বৈধভাবে, যেটা আমাদের রেকর্ডে আছে, রাইট, তাতে কিন্তু প্র্যাকটিক্যাল রিসার্চ কোট করে আমি বলছি, এটা সিপিটির একটা রিপোর্ট, এটা 19 সালে পাবলিশ হয়েছিল, 1 বছর আগে। তো তাহলে খেয়াল করেন, 1 কোটি লোক পাঠাচ্ছে 15 বিলিয়ন ডলার, আর 5 লাখ লোক নিয়ে যাচ্ছে 6 বিলিয়ন ডলার। এবার স্কিল লেভেলের পার্থক্যটা বোঝা যাচ্ছে? তাহলে এই 1 কোটি কারা আর ওই 5 লাখ কারা? এক্স্যাক্টলি। এবার আসেন তাদের কি আছে। আমরা খুব আবেগী হয়ে, খুবই আবেগী, ন্যাশনালিস্টিক, আলট্রা ন্যাশনালিস্টিক কিছু ডায়লগ আমরা দিই, যে বিদেশি ভারতীয় কর্মীকে না বলুন, দেশি লোককে এমপ্লয় করুন। আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না, যুদ্ধ জিততে গেলে দরকার অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি। ব্যবসার কথা বলছি, প্রত্যেকটা ব্যবসায় কিন্তু একটা যুদ্ধ, এই ব্যবসায় জিততে গেলে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি থাকতে হয়। আবেগ দিয়ে ব্যবসা করা যায় না, দেশও চালানো যায় না। আবেগ শুধু আসলে যায়, আবেগ অন্য জায়গায় দেখা লাগে, এখানে না। তো এখানে আমাদের আমরা ছোট একটা সার্ভে করেছিলাম আমি, তো সেইখানে অনেকগুলো কারণ বের হয়ে আসছে। তা আমি এমপ্লয়ারদের কাছে, আমার কোশ্চেন ছিল, এমপ্লয়ার যারা মালিক বাংলাদেশি, গার্মেন্টস এর মালিক বাংলাদেশি, কিন্তু সেই গার্মেন্টস এর সিইও হচ্ছে ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান, অ্যাডভার্টাইজিং এজেন্সি মালিক বাংলাদেশি, ইনভেস্টর যে সে বাংলাদেশি, কিন্তু তার টপ মোস্ট পজিশনে সিইও, সিওও এরা হচ্ছে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান। ওয়াই? আমার কোশ্চেন ছিল ওয়াই। ইভেন এই যেটা বললাম, তো তাদের যে উত্তরগুলো তারা দিয়েছিল, আমি মেজর 3টা বলি। প্রথমটা হচ্ছে আমাদের গ্রাজুয়েটদের ল্যাক অফ কমিউনিকেশন স্কিল, 3টা স্কিলের ঘাটতি, অনেকগুলো স্কিল আছে, আমি 3টা বলি। 1 নম্বর হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে ল্যাক অফ অ্যানালিটিক্যাল স্কিল, আর 3 নম্বর হচ্ছে ল্যাক অফ নেগোসিয়েশন স্কিল। আরো অনেকগুলো আছে, 18টা কারণ। প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল / প্রবলেম সলভিং। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের একটা ল্যাক আছে। তার মানে আমাদের ছাত্ররা, আমাদের গ্রাজুয়েটরা পারে, কিন্তু আরেকজনকে বোঝাতে পারে না। তাকে যদি খাতা কলম দেওয়া হয়, সে একেবারে অনেকগুলো লুজ টুজ নিয়ে ইউনিভার্সিটি যেভাবে লিখছে, একদম মোটা করে লিখে দিতে পারবে। কিন্তু ওটা যদি বলা হয় 5 জন লোককে একটু বুঝাই বলো তো, আসলে তুমি কি বলতে চাচ্ছ, এই ক্ষেত্রে আমাদের একটা দুর্বলতা আছে। কি কারণে আছে সেটা বলতে গেলে আরেকটা উপন্যাস হবে, সেটা এখন যাবো না, অনেক ইতিহাস স্কুল থেকে আসছে। ল্যাক অফ কমিউনিকেশন স্কিল। নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ অ্যানালিটিক্যাল স্কিল, যেটা আপনি বললেন কামরুল ভাই, যে আমরা একটা ঘটনাকে এক্সপ্লেন করতে পারি, কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছিল, এটা না ঘটে কি ঘটতে পারতো, আমি যা চাই তা বের করে আনতে গেলে আমার কি হতে পারতো, ওই অ্যানালিটিক্যাল স্কিলটা আমাদের মধ্যে নাই। হোয়াট ইফ, আমরা হোয়াট ইট ইজ এক্সপ্লেন করতে পারি, বাট হোয়াট ইফ সেইটা এক্সপ্লেনেশনে আমাদের কিছু দুর্বলতা আছে। আমরা
নাম্বারস নিয়ে কথা বলতে অপছন্দ করি, কিন্তু বিজনেস ইজ অল অ্যাবাউট নাম্বার। বিজনেস ইজ অল অ্যাবাউট প্লেইং উইথ নাম্বারস। আমরা নাম্বারগুলোকে কেন জানি অ্যাভয়েড করি, আমরা অলওয়েজ কোয়ালিটেটিভ কথাবার্তা বলতে এবং শুনতে পছন্দ করি, উইচ ইজ ভেরি রং। বিজনেসে আপনাকে কোয়ান্টিটেটিভ টার্ম ইউজ করে কথাবার্তা বলতে হবে। ইটস অল অ্যাবাউট প্রফিট, ইটস অল অ্যাবাউট এ কস্ট অ্যান্ড বেনিফিট। আপনাকে কোয়ান্টিটেটিভ টার্ম ব্যবহার করে অ্যানালিটিক্যাল স্কিল প্রয়োগ করে কথাগুলো বলতে হবে। ইনশাল্লাহ আগামী বছর আমরা সেলস বেশি করব, আলহামদুলিল্লাহ আমরা একেবারে ফাটিয়ে ফেলবো, এগুলো কোনো কথা না। এইসব কথায় আপনি করবেন কোনখান থেকে 5% থেকে 7% করবেন, কতদিনের মধ্যে করবেন, টাইম লাইন কি, স্ট্র্যাটেজি কি, সে ইট ভেরি ক্লিয়ারলি, আদারওয়াইজ অ্যাকশন প্ল্যান। you will be nowhere. So এই অ্যানালিটিক্যাল স্কিল। নাম্বার 3 যেটা বললাম, ল্যাক অফ নেগোসিয়েশন স্কিল। আমাদের সবারই একটা ধারণা যে প্রাইস কমাই দিলেই বিক্রি বাড়বে, হুইচ ইজ কমপ্লিটলি রং, আপনারা জানেন সবাই। সো একজনকে বলা হলো, নেগোসিয়েশন স্কিল একটা উদাহরণ দিই, যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো বললো যে এই টি শার্ট তো, নেগোসিয়েশন স্কিলটা মোস্টলি দরকার রেডিমেড গার্মেন্টস থেকে, না সব ক্ষেত্রে বায়ার সেন্ট্রিক যেগুলো আছে সবগুলোতেই, যে এটা তো ও 1 সেন্ট বা 2 সেন্ট কমে দিচ্ছে, তাহলে আপনার কাছ থেকে কেন নিব? আর কোনো উত্তর নাই। তাহলে 2 সেন্ট কমে দেওয়ার পরও কেন, আপনি 2 সেন্ট বেশি হওয়ার পরও কেন আমার কাছ থেকে নিবেন, সেই জাস্টিফিকেশনটা, সেই নেগোশিয়েট করার ক্ষমতাটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করি না। এটা কিন্তু হুট করে একজনের মধ্যে আসবে না, এটা তৈরি করতে হয়। এইটাও তৈরি। তাহলে এই যে আমরা বললাম কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, নেগোসিয়েশন স্কিল, রাফলি বা মোস্টলি বা মোটা দাগে যদি আমরা বলি, এই 3টা জিনিসের প্রতি আমাদের একটু অনেক বেশি করে খেয়াল করতে হবে। আদারওয়াইজ আমরা যদি শুধু মুখে মুখে বলি, ওই যে যিনি কোশ্চেন করলেন আমিনুদ্দিন, ভারতীয় শ্রীলঙ্কানদেরকে ঝেঁটিয়ে বিদায় করো, সম্ভব না। তাদেরকে আমরা কিন্তু শখ করে, আমাদের এমপ্লয়াররা তাদেরকে শখ করে আনে নাই, তাদের পারফরমেন্সের কারণেই তাদেরকে আনা হয়েছে। আমি তাকে তখনই 2 লাখ টাকা বেতন দেবো যখন তার কাছে আমি অ্যাটলিস্ট 2 লাখ 1 টাকা রেভিনিউ জেনারেট করতে পারবো, আদারওয়াইজ নো। কারেক্ট। গালিব বিন মোহাম্মদ, জি আপনার উত্তর কি এই প্রশ্নের জন্য? জি, এই প্রশ্নটার উত্তর আসলে আমার নতুন করে অ্যাড করার কিছু নেই, স্যার সুন্দর করে বলে দিয়েছে সামারাইজ করে। দেখুন, আমি একটা পয়েন্টই বলবো, সেটা হচ্ছে যে ব্যবসা ইজ নট অ্যাবাউট আবেগ। আমি বিজনেস করতে আসলে আমি আমার বিজনেস চালানোর জন্য সবচেয়ে ভালো লোকটাকেই নিতে চাবো। সে কোন দেশের সেটা আমার জন্য ব্যাপার না, এটা হচ্ছে হার্ড ট্রুথ। সে যদি যেই দেশেরই হোক, আমি দেখি যে এই লোকটা দিয়ে আমার কাজ হবে, আমি তাকেই নেব। আমি এরকম অনেক সিচুয়েশন দেখেছি, অনেক সিচুয়েশন ফেস করেছি, যেখানে এবং অনেক 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 কোম্পানির, অনেক কয়েকটা কোম্পানিরই একদম মালিক যারা, তাদের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখেছি যে তাদের কাইন্ড অফ মানে তারা এমন ভাবে বলেছে যে ভাই আমি তো নিতে চাই না, আমি চাই বাংলাদেশি লোক নিতে, কিন্তু আমার ব্যবসা তো চালাতে পারে না, তো আমি কি করব? এমনও হয়েছে, আমি নাম বলবো না, একটা ওয়ান অফ দ্য বিগ, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগ কংগ্লোমারেট, সেটার মালিকের সাথে আমি কথা বলছিলাম, যে একদিন এক সময় হাসতে হাসতে বললাম, আপনার তো খালি দেখি শ্রীলঙ্কান সিও নেন, ব্যাপারটা কি? তো বাংলাদেশি সিও নেন না কেন? তো উনি আমাকে হাসতে হাসতে বললো যে শোনেন, আমার একটা 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 তার একটা বিজনেসের কথা বলে, যেটার জন্য আমি বলেছিলাম, যে বলে যে শোনেন, এটার জন্য আমি প্রথমে বিজনেসটা শুরু করেছিলাম শ্রীলঙ্কান একজনকে দিয়ে। তো সে 3-4 বছর পরে দাঁড়া করানোর পরে আমি ভাবলাম যে বাংলাদেশি একজন নিলাম। আমার বিজনেস 2 বছরের ভিতরে দুবাই দেওয়ার মতো অবস্থা। আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এবার একটা লোক রিক্রুটমেন্ট ভুলই হতে পারে, আমি একটা চেঞ্জ করে নিই। আমি আরেকজন বাংলাদেশিকে নিলাম, আবারও সেই একই অবস্থা, 2 বছর পর আমি চেঞ্জ করতে বাধ্য হলাম। তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, লাস্ট ট্রাই, 3বার করে দেখি, আরেকজন নিলাম, রেজাল্ট একই। দেন আমি বাধ্য হয়ে আবার একজন ইন্ডিয়ান সেটা বাধ্য হলাম। দেখুন, একজন এন্টারপ্রেনিয়র যখন বিজনেস করতে এসছে, সে কিন্তু বিজনেস করতে এসছে তার টাকা পয়সার রিস্ক নিয়ে। সে কিন্তু বিজনেস যদি ঠিক না থাকে, দেশপ্রেম কিন্তু থাকবে না। সে যে বাংলাদেশে ইনভেস্ট করছে, সে যে টাকা পয়সা নিয়ে অন্য কোথাও ইনভেস্ট করেনি, এই তো এনাফ দেশপ্রেম। তাকে কেন বাংলাদেশি লোক ডিপ্লয় করেই তাকে ব্যবসা চালাতে হবে? ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কান্ট্রি, দ্য এডুকেশন সিস্টেম বলেন, দ্য ওভারঅল সোসাইটি বলেন, টু প্রোভাইড হিম উইথ দ্য রাইট পিপুল হি নিড ফর হিজ বিজনেস। সেটা যদি আমরা যে কান্ট্রি থেকে যদি করতে না পারে, সে তখন অন্য কান্ট্রি থেকে লোক নিবেই। এটা দেশপ্রেমের জন্য আমরা রাগ হতে পারি, বাট এটা লজিক্যাল না। আমি যদি ব্যবসা করতে বসি, আমি দেখবো যে আমার ব্যবসা চালানোর জন্য শ্রেষ্ঠ লোকটা আমি কোথায় পাবো, কোন দেশের হোক সেটা ব্যাপার না। হ্যাঁ, ডাজন্ট ম্যাটার। এখন ইটস এ ম্যাটার অফ কম্পিটিশন। যে কান্ট্রি আমাকে সবচেয়ে ভালো লোক দিতে পারবে এট মাই কস্ট, আমি সেই কান্ট্রির লোককেই নিব। এখন সমস্যাটা হচ্ছে যে, যেটা প্রশ্নটা যে কেন গ্যাপ, তার যেটা অলরেডি বলে দিয়েছেন, হিউজ ল্যাক অফ। আমি প্রচুর লিঙ্কডইনে আমি বেশ খানিকটা অ্যাক্টিভ, অনেক লোকজন আছেন আমার সাথে কথা হয় লিঙ্কডইনে, প্রচুর বিভিন্ন দেশের লোকজনের সাথে আমার ইনবক্সে কথাবার্তা হয়। বিশ্বাস করবেন, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন বাংলাদেশের কোনো স্টুডেন্ট বলেন বা ইভেন মিড লেভেলের কারো কাছ থেকে যে মেলগুলো আমি পাই,
আমি যদি মেলগুলো দেখাই, মানে আমার নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগে। 5 প্যারা লেখার মতো কাজ, 5 প্যারা ঠিক মতো লেখার মতো স্কিল নেই। আমাকে উল্টো জিজ্ঞেস করতে হয় যে ভাই আপনি কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলেন আমাকে। ভার্সেস আমি যখন ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কান কারো কাছ থেকে যখন কমিউনিকেশন পাই, সেটা জবের ব্যাপারে হোক, তাদের কোনো প্রোডাক্টের অফার হোক, তাদের কোনো সার্ভিসের পিচিং হোক, অ্যামেজিং। নাও এটা যদি হয় অবস্থা, তাহলে আমি একজন এন্টারপ্রেনার হিসেবে আমি অবশ্যই তাকেই বাঁচবো যে আমার যা কথাবার্তা আমি কনভিন্স হবো, যার কাজে আমি কনভিন্স হবো। সিম্পল অ্যাজ দ্যাট। এক কথায় আমার পারপাস যে সার্ভ করতে পারবে আমি তাকেই নিব। তাকেই তাকে তৈরি করার দায়িত্ব আপনি যেটা বললেন দেশের এবং দেশের শিক্ষা ব্যবস্থার। ইনফ্যাক্ট আমরা একটু বলি যে দেখেন, যেমন ধরেন ইউএসএ তে ওই যে খান একাডেমির সালমান খান, স্যাল খান যাকে বলা হয়, আমরা কতদিন পর পরই বিশাল গর্বিত হয়ে যায় যে হ্যাঁ এটা পত্রিকা দেওয়া হয় যে বাংলাদেশি বংশোদ্ভূত। তো বিদেশে যখন কোনো বাংলাদেশি যে খুব ভালো করে তখন আমরা গর্বিত হই। কিন্তু আমরা যদি ওই এন্ড থেকে দেখি তাহলে তারাও তো বলতে পারে একজন বাংলাদেশি বা একজন ইন্ডিয়ান এখানে ভালো করছে কেন। তো আসলে ভালো করবে সেই যে যোগ্যতা সম্পন্ন, সে কোন দেশের এটা ডাজন্ট ম্যাটার। আমি যদি একজন বিদেশি, আমার দেশে একজন বিদেশে যে ভালো করলে আমি যেমন খুশি হই, একজন বিদেশি তো আমার দেশে এসে ভালো করছে, তাহলে এখানে আমি খুব রাগ করছি কেন? কারণটা বুঝতে হবে তো, যে সে যদি যোগ্য হয় তাহলে এই ভদ্রলোকও তো যোগ্য। আমাকে তার সাথে কম্পিট করতে যোগ্যতা দিয়ে, আবেগ দিয়ে না। এই প্রশ্নটার আরেকটি দিক আছে যেটা আমি যেভাবে দেখতে চাই, সেটা হলো যে শুধুমাত্র এত উচ্চ পদে নয়, সেখানে বাংলাদেশিরা যে পজিশনে কাজ করে সিমিলার পজিশনে যখন তারা আসে তারা 10 টাইমস স্যালারি পায়, 10 টাইমস 15 টাইমস স্যালারি পায়, এবং কোম্পানিগুলো কিন্তু তাদেরকে এই পরিমাণ টাকা দেওয়ার পরেও প্রফিট করে। অর্থাৎ আমরা যেই পজিশনে 1 লাখ টাকা স্যালারি পাই, মানে পাওয়ার জন্য যুদ্ধ করি, তারা সেই পজিশনে তারা 10 লাখ টাকা প্লাস বেনিফিটে আসে, এবং কোম্পানির মালিকরা তাদেরকে এই পরিমাণ টাকা দেওয়ার পরও সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রফিট করতে পারে দেখেই কিন্তু তাদেরকে নিয়ে আসে। ওয়ারাস আমাকে নিলে হয়তো বা তারা প্রফিট করতে পারবে না। সো এটা কিন্তু আরেকটা দিক, শুধু উচ্চ পদে না, উচ্চ পয়সা দিয়ে তাদেরকে নিয়ে আসতেছে। কোম্পানির চাকরি ইজ, মানে একদম সোজা কথা বলি, প্রাইভেট সেক্টরের চাকরি ইজ নট চাকরি। প্রাইভেট সেক্টরের চাকরি মানে হচ্ছে বিজনেস। আপনি কোম্পানিকে ব্যবসা দিবেন, কোম্পানি আপনাকে সেখান থেকে বেনিফিট দিবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি কোম্পানিকে 1 টাকা, যেটা বললাম, আপনি কোম্পানিকে 100 টাকা এনে দিবেন, কোম্পানি আপনাকে 5 টাকা দিবে। আপনি কোম্পানিকে যদি 10 টাকা এনে দেন, কোম্পানি আপনাকে 8 আনা দিবে। সো অবভিয়াসলি আজকে আমি যে লোকটাকে 10 লাখ টাকা দিয়ে রাখছে একই পজিশনে যদি হয় বা একই রকম পজিশনে, ভার্সেস আমাকে 2 লাখ টাকা দিচ্ছে, তার মানে ওই লোকটাকে যে 10 লাখ টাকা দিয়ে রাখছে ও আমার থেকে ঠিকই 5 গুণ ব্যবসা এনে দিচ্ছে বলেই তাকে এই টাকাটা দিচ্ছে, এমনি দিচ্ছে না। চেহারা দেখে কেউ প্যাকেজ দিচ্ছে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা অলমোস্ট অ্যাকচুয়ালি 1 ঘন্টা 30 মিনিট সময় এখানে মানে পার করে ফেলেছি। আই উইশ আই কুড কন্টিনিউ মোর বিকজ দিস ইজ সাচ এ ইম্পর্টেন্ট সেশন। আমরা শুধু এতটুকুই বলবো, আসলে আমাদের দেশের ছেলে মেয়েদের আসলে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করাটা জানতে হবে ক্লাসরুমে এবং সেশনে। দিস ইজ দ্য বিগিনিং অফ অ্যানালিটিক্স। কিন্তু সেখানে আমরা ভুলে গিয়েছি, আমরা প্রশ্ন করতে চাই না, আমরা কথা বলতে চাই না। আমি একটু কারেকশন করতে চাই। আমাদের প্রশ্ন করতে হবে এই কথাটা আসলে আমি একমত না এই কথার সাথে। আমাদেরকে রাইট কোশ্চেন করতে জানতে হবে। রাইট কোশ্চেন করতে হবে, রাইট কোশ্চেন করি, ইররিলেভেন্ট কোশ্চেন করি, কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন সেটা জানাটা আগে জরুরি কোশ্চেন করার আগে। রাইট, ট্রু। তবে অনেক সময় যেটা হয়, আমি যেভাবে দেখি যে আমি যখন কোশ্চেন করা শুরু করব, আমার কোশ্চেন শুরুতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট আমি কোশ্চেন করতে করতে কিন্তু একটা সময় গিয়ে আমি ভালো কোশ্চেন করা শিখে যাব। আমি যদি কোশ্চেন করতে যদি দ্বিধাবোধ করি, তাহলে কিন্তু কখনোই আমি বেটার বা পারফেকশন আসতে পারবো না। ইট উইল টেক সাম টাইম। আমার প্রশ্নটা ওইখানেই যে আসলে আমরা যদি একটু এনকারেজ করি ছেলেদেরকে একদম ছোটবেলা থেকে, এটা কিন্তু ইউনিভার্সিটি লেভেলের জন্য না ডক্টর নাজমুল হোসেন, আমি আবারও মানে সসম্মানে বলছি, আমরা এটা ফ্যামিলি লেভেল থেকে আমাদের কিন্তু ডিসকারেজ করা হয় যে বাবা তুই বেশি বুঝিস, তো বেশি কথা বলার দরকার নেই, তো যেটা বলছিস সেটা মান, যেটা বলছিস সেটা শোন। মানে আমাদেরকে বলা হয় এক্স্যাক্টলি তুমি এখন এইভাবে চলো। কালচারালি আমরা যেটা বলছিলাম না শুরুতে, যে কালচারালি আমরা চাই যে এমন লোকজনকে নিয়ে কাজ করতে যারা আমার কথা শুনবে, যারা আমাকে চ্যালেঞ্জ করবে না। এক্স্যাক্টলি ভেরি ডেঞ্জারাস থিং। সিনারিওটা বেশ চেঞ্জড হয়েছে। আমরা যারা জুনিয়র টিচার বা মিড লেভেলে আমরা যারা আছি, আমি শুধু আমার কথা বলবো না, আমি আমার সমসাময়িক সকলের কথা বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই, নর্থ সাউথেও আমার যোগাযোগ আছে, মাঝে মধ্যে যাওয়া হয় আর বিভিন্ন কারণে। এনিওয়ে আমি সব বলছি না। সো এখনকার ক্লাসগুলো, কোর্সগুলো কিন্তু পার্টিসিপেটিভ। এখন কিন্তু আমরা আগে যেটা ছিল টিচিং ওয়ান ওয়ে,
এখন কিন্তু আর তা নেই আসলে। আমাদের বিশেষ করে বিজনেস টিচিং, আমরা বলি, ছাত্ররা তাদের এন্ড থেকে তাদের ওপিনিয়ন দেয়, তারা কোশ্চেন করে, আমরা অ্যান্সার করি। ইভেন কোনো কোনো ক্ষেত্রে তাদের আন্ডারস্ট্যান্ডিং কে ক্রস চেক করার জন্য আমরা কোশ্চেন করি, তাদের মতো তারা অ্যান্সার দেয়। সব অ্যান্সার ঠিক হবে আমরা তাও আশা করি না। যেখানে ভুল হচ্ছে সেখানে আমরা বলি there must be a better solution, try to think about that solution, then তারা আবার আসে। সো এই কালচারটা আসলে এতটা হতাশ হওয়ার কিছু নেই, আমাদের কালচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি গুলো বদলাচ্ছে। এই যে আমি তো একাডেমিয়ারই একজন, আমি এই ব্যাপারগুলো রিয়েলাইজ করছি আরো অনেক আগে থেকে। আমার অনেক সহকর্মীকে আমি দেখেছি তারাও ব্যাপারগুলো রিয়েলাইজ করছে, যার যার জায়গা থেকে তারা কিন্তু মানে কোঅপারেট করার চেষ্টা করছে, কোঅর্ডিনেট করার চেষ্টা করছে। সে গালিব এবং অন্য যারা কর্পোরেটে যারা আছেন তাদের সাথে, অনেকের সাথে কিন্তু আমার এখন কথা হয়, তারাও কিন্তু হেল্প করার জন্য, কোঅপারেট করার জন্য এগিয়ে আসছে। সো আই এম কোয়াইট শিওর যে ইন নিয়ার ফিউচার, খুব দূরে না, ইন নিয়ার ফিউচার আমরা একটা সুন্দর কোলাবোরেটিভ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যেখানে বোথ ওয়ে, মানে বোথ এন্ডে আমরা একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারবো। সেই ক্ষেত্রে কেবল আমরা বেটার ম্যান পাওয়ার তৈরি করতে পারবো। আসলে যার যার এন্ড থেকে যে যার মতো করে কাজ করে যাব উইদাউট এনি সিনক্রোনাইজেশন, এইভাবে আসলে হয় না। এই রিয়েলাইজেশনটা এখন আমাদের কিন্তু সবারই হচ্ছে, একাডেমিয়ারও হচ্ছে, ইন্ডাস্ট্রিও হচ্ছে। দ্যাটস এ গুড সাইন। অ্যাবসলিউটলি। এবং আমি আরেকটা বিষয় আমি সবাইকে বলতে চাই, আমি আমাদের স্টুডেন্ট প্রফেশনাল যারা শুনছে সবাইকে বলতে চাই যে আমাদের মতের অমিল হতে পারে, সবাই সবার সাথে মিলবে নট নেসেসারিলি, বাট সেখানে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে হাউ আই এম রেসপেক্টিং আদার্স। আমাদের অনেক 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 সময় অনেকে মনে করে যে, অনেক জুনিয়র সিনিয়র মনে করে যে আমি মনে হয় স্যারের কথার সাথে মিল না হলে আমি হ্যাঁ ছাড়া আমি বলতে পারবো না। নো, এটা কখনো কোথাও বলা নেই। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতে পারি, স্যার আমার মনে হয়, এটা আমার চিন্তা, এটা আমার ধারণা, আমার কনটেক্সটেই। কারণ আমি যা দেখছি, আমি যা শুনছি, আমি যেটা খাচ্ছি, আমি যেটা দেখছি, আমার পরিবেশ যেটা, সেটা স্যারের সাথে নাও মিলতে পারে। স্যারের অতএব আমি যখন স্যারকে বলবো স্যার পার্সপেক্টিভ। স্যার গালিব, আপনি কিছু বলতে যাচ্ছিলেন এই বিষয়ে সম্ভবত। না, সেটাই বললাম যে এটা, তবে কি এটা ওই যারা একটু উপরের দিকে আছেন তাদের জন্য এটা মানে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়ার দায়িত্বটা তাদেরই, যে তারা যেন চ্যালেঞ্জ করলে তারা যেন অফেন্ডেড ফিল না করে। অফকোর্স দেয়ার ক্যান বি ডিফারেন্ট এন্ড অবভিয়াসলি মানে বুদ্ধি, সবচেয়ে বেশি বুদ্ধি হচ্ছে কোম্পানির যে উপরে লোকটা বসে আছে তার মাথাতেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার গত 16-17 বছরের ক্যারিয়ার এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য আছে যেখানে বুদ্ধি এসছে অনেক, যেটা বলে ল্যাডারের অনেক নিচের থেকে অ্যামেজিং সব আইডিয়া এসছে, যে আইডিয়াগুলো এক একটা কোম্পানি, এক একটা ব্র্যান্ডের অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে। আমার নিজের কাজ করার ভেতরে আমার এরকম এক্সাম্পল আছে। আমার মিটিং যখন বসা হয়, এ লট অফ টাইমস এ লট অফ চ্যালেঞ্জ আসে, এবং দোজ আর রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, বিকজ যখন আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, আপনি কোশ্চেন ফেস করতে যাবেন, তার মানে হচ্ছে আপনাকে তখন আবার নতুন করে একটা জিনিস চিন্তা করতে হবে, জানতে হবে। চিন্তা করা শুরু করবেন, আপনি তখনই দেখবেন যে ইউ গেট সাম নিউ ডাইমেনশন। নাও এই খুব ইজি না অর্গানাইজেশনে বা মানে আমাদের কালচারে বড়দের জন্য এই 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 চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করা বা কোশ্চেনগুলো ফেস করা, আনফরচুনেটলি। বাট হ্যাঁ, অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে, হয়তো আরো হবে। বাট জাস্ট এর সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে একাডেমিক দিক থেকে অবশ্যই পড়াশোনা, থিওরি পড়ানো হচ্ছে, অল রাইট, এবং থিওরিগুলো কাজেও লাগবে একসময় না একসময়, কাজে লাগে, আমার সবারই লাগে। কিন্তু আমার যেন দেশের কনটেক্সটটা পড়ানো হয়। আমি ওয়ালমার্টে কি করেছে সেটা জানার জন্য জরুরি হচ্ছে আমার স্বপ্নতে কি হচ্ছে, আমার আগ্রহতে কি হচ্ছে। আমার ধরেন আমার এসিআই এর মতো, আপনি এসিআই কোম্পানির কথা চিন্তা করেন। এসিআই একটা কোম্পানি যারা কতগুলো নতুন ক্যাটাগরি নিয়ে আসছে বাংলাদেশে। অ্যারোসোলের মতো একটা প্রোডাক্ট দে ব্রট ফার্স্ট টাইম। আজকে যে সল্ট, যে আজকে বাংলাদেশের টেবিল সল্টে যেটা ইউজ হয়, সাদা, একদম ধবধবে সাদা ঝরঝরে একটা লবণ, আপনি এসিআই লবণ আসার আগে তো এই লবণ ছিল না। আমি ছোট ভাই তো আমরা লবণ খেয়েছি, এরকম ময়লা ময়লা বড় বড় দানা পানি জমে যেত। তো এই যে এটা আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। দেন দেয়ার ইজ স্কয়ারের মতো কোম্পানি, বাংলাদেশের যে কটা টপ ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড আছে, তার ম্যাক্সিমাম স্কয়ার হাউস থেকে এসছে। আজকে জুই বলেন, আজকে মেরিল বলেন, আজকে রাধুনী বলেন, এই যে ব্র্যান্ডগুলো তৈরি হয়েছে এর পিছনে তো লট অফ স্টোরি আছে, এর পিছনে লট অফ ভালো কাজ আছে। একটা ছেলের জন্য মানে ধরেন কোকা কোলার কেস স্টাডি পড়ার থেকে জরুরি রাধুনীর কেস স্টাডিটা পড়া, বাংলাদেশের এদেরকে। এই জায়গাগুলোই হচ্ছে একটু আপডেট এই প্রসঙ্গে দিয়ে রাখি। যেমন ধরেন আমরা রিয়েলাইজ করলাম, আমরা যে দেখলাম যে অ্যানালিটিক্যাল স্কিল গ্রো করার জন্য আসলে আমাদের ইউনিভার্সিটিতে কি রেলিভেন্ট কোনো কোর্স আছে, উত্তর ছিল না। তো আমরা গত বছর থেকে ভেরি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা মার্কেটিং অ্যানালিটিক্স নামে একটা নতুন কোর্স চালু করলাম।
এবং সেইটার জন্য আলাদা করে প্রিপারেশন, সফটওয়্যার, কমপ্লিটলি সফটওয়্যার বেসড। সো আমরা সেখানে ডেটা নিয়ে কিভাবে প্লে করতে হয়, ডেটা থেকে কিভাবে প্রেডিকশনে যেতে হয়, সেই জিনিসগুলো আমরা এখন আমাদের ছাত্রদেরকে শেখাই। এই ছাত্রগুলো যখন মার্কেটে এন্ট্রি করবে তখন ডেফিনেটলি দে উইল বি ডিফারেন্ট দ্যান দ্য ম্যাস পিপল। সো দিস ইজ True. হাউ উই আর গোয়িং। আমরা ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডিউস করেছি আরো অনেক আগেই, আমরা অ্যানালিটিক্স ইন্ট্রোডিউস করেছি, আমরা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে, বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি। সো দিস আর দ্য থিংস দ্যাট উই আর ডুইং। আমরা কিন্তু কারেন্ট কর্পোরেট ওয়ার্ল্ডের নিড গুলোকে অ্যাসেস করে সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কারিকুলাম গুলো চেঞ্জ করছি। আমি সব বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো না, আমি আমার বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের কথা যদি বলি, উই আর ডুইং ভেরি ভেরি ওয়েল in recent days, in recent years. থ্যাংক ইউ সো মাচ ডক্টর নাজমুল হোসেন এন্ড গালিব বিন মাহমুদ। আমি ব্যক্তিগত আশাবাদী, কারণ আমি যখন কথা বলছিলাম ডক্টর নাজমুল হোসেন ওনার সাথে, আমি ওনাকে দেখেই বুঝতে পারি আসলে আমাদের দেশে এখন দরকার অনেক তরুণ শিক্ষক ডক্টর নাজমুল হোসেনের মতো। এবং আমি আশাবাদী এই জন্যই যে আসলে আমরা এখান থেকে কথা বলতে পারছি এবং সমন্বয় ঘটাতে পারছি, এবং আমরা একে অপরের সাথে দ্বিমত আসতে পারে, বাট আমরা সেটা রেসপেক্টফুল, আমরা সেটা অ্যাড্রেস করছি। এই জন্যই আমি আশাবাদী, এবং আমি সেখানে দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। কেননা আমরা যখন দেখি ডক্টর নাজমুল হোসেন এবং ওনারা কাজ করছেন ইন্ডাস্ট্রি একাডেমি, ওনারা ভাবছেন কিভাবে ইফেক্টিভলি করা যায়, ইফিশিয়েন্টলি করা যায়, নট দ্যাট জাস্ট মানে লোক দেখানোর মতো, একটা জাস্ট ক্রেস দেওয়ানোর মতো। ওনারা যখন এটা চিন্তা করছে, যখন বলতে পারছেন ওনাদের জায়গা থেকে, দ্যাট ইজ দি বেস্ট। আমি মনে করি যে দ্যাট ইজ দি ইম্প্যাক্ট। আমরা সেটা রেজাল্ট অবশ্যই পাবো, এবং আমি মনে করি সে ফলাফলটা আমরা আগামী 5 বছরে পাবো, এবং আই এম রিয়েলি হোপফুল। এবং আমি আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। ডক্টর নাজমুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ for having you, and for giving us the time, and for saying what actually needed to say, and it really matters. The encouragement and also the courage, both is really very important for us today. Thank you, Galib bin Mohammed, for extending your arms, and we'll be sending you definitely our qualified candidates, from our house Welcome. to your house, so that we can serve you together. Thank you so much সবাইকে। Most welcome. আমি একটা রিকোয়েস্ট করব যে কিছু কোয়েশ্চেন ছিল অ্যাড্রেসিং বোথ অফ ইউ, আপনারা যদি একটু কাইন্ডলি যদি অ্যাড্রেস করতে পারেন অ্যাট ইউর লিজার টাইম, যেহেতু সময়ের অভাবে আমরা এখানে অনেকগুলো কোয়েশ্চেন নিতে পারি নাই। এখানে আমি দেখছি অনেকগুলো কোয়েশ্চেন আছে টু গালিব বিন মাহমুদ and to Dr. Nazmul Hossain. আপনারা যদি কাইন্ডলি একটু অ্যাড্রেস করেন, প্রবাবলি দে উড বি বেনিফিটেড টু। সো উইথ দিস, আমাকে উদ্দেশ্য করে যে কোশ্চেন গুলো করা হয়েছে আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে as many as possible রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন, এবং যারা এখন শুনছেন, এবং যারা ভবিষ্যতে শুনবেন। সো এই আলোচনা শুধুমাত্র ইনিশিয়েটিভ, মাত্র শুরু মাত্র, এটা কিন্তু সলিউশন না। আমরা এখানে ইনিশিয়েটিভ নিচ্ছি হাউ টু অ্যাড্রেস এন্ড হাউ টু কাম টুগেদার, নট টু ডিফারেন্সিয়েট, নট টু কোয়ারেল, নট টু বার্গেন, একে অপরকে দোষ দেওয়ার জন্য না। এটা কিন্তু আমি বারবারও বলি, এখানে আমাদের মতের অমিল হবে, কিন্তু আমাদের একটাই অবজেক্টিভ, আমরা সবাইকে এক করতে চাই। উই ওয়ান্ট টু সলভ, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ ইয়োর কান্ট্রি। আমরা কখনোই কেউ চাই না আমাদের দেশে এরকম বিদেশ থেকে মানুষ এসে $10 বিলিয়ন নিয়ে চলে যাক, আর আমরা সেখানে সার্ভ করতে না পারি। বা যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি করতে না পারবো আমাদের দেশের জন্য প্রপার রিসোর্সেস, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশকে নির্ভর করতেই হচ্ছে বাইরের দেশের যোগ্য রিসোর্সের উপরেই। ততদিন পর্যন্ত আমরা সবাই যেন যোগ্য হয়ে উঠি নিজ দায়িত্বে। আমাদেরকে কেউ এসে শিখিয়ে দেওয়া যাবে না, আমাকে নিজেকেই শিখতে হবে, আমাকেই খুঁজে নিতে হবে কোথায় গেলে আমি শিখতে পারবো, কার কাছে গেলে আমি শিখতে পারবো। দ্যাট ম্যাটার্স। সো উইথ দিস হোপ আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার আপনার সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। সবাই নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। গুড বাই, গুড নাইট। Goodbye.